ইস, কতটা পুড়ে গেল। ফোসকা না পড়লেই হয় হাতে। উফ প্রণয়ী, তুমি একটু দেখে চা ঢালবে না? কতটা পুড়ে গেছে দেখলে? লাল হয়ে গেছে পুরোটা। প্রিয়তার হাতে বরফ লাগাতে লাগাতে আকাশ বলে এগুলো। এর বিনিময় প্রিয়তা অশ্রুসিক্ত চোখে খিলখিল করে হাসে, বলে, পুড়ে গেলে তুমি আছো না, তোমার ভালোবাসা আমাকে সারিয়ে তুলবে। তোমার ভালোবাসার জন্য হাত পুড়ে যাওয়াটাও কোনো কষ্টের না। শুধু তুমি সব সময় আমার সাথে থাকবে, পাশে থাকবে আমার, কোনোদিনও ছেড়ে যাবে না কিন্তু। তাহলে আমি মরে যাব বা পাগল হয়ে যাব, কথা দাও আমাকে। আকাশ নিজের ওষ্ঠদয় দিয়ে তার প্রণয়িনীর কপালে প্রণয়ের স্পর্শ দিয়ে বলে, যাবো না কখনো, ছাড়বো না তোমাকে। সব সময় আগলে রাখবো নিজের হৃদ মাঝারে। সারা জীবন তোমার সাথে থাকবো, কথা দিলাম প্রণয়ী। আকাশ কথা দিলে প্রিয়তা আবার খিলখিল করে হেসে ওঠে। যা দেখে আকাশ প্রিয়তার পুড়ে যাওয়া হাতে চুমু দিয়ে বলে, পাগলি একটা। কথাগুলো মস্তিষ্কে এসে ধাক্কা দিলে নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে প্রিয়তা। এরপর মাটি থেকে নিজের পুতুলটা তুলে নিয়ে দৌড় দেয় কোনো এক দিকে আর বলতে থাকে, সব মিথ্যে, সব 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 মিথ্যে। কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। সবাই প্রতারক, সবাই মিথ্যাবাদী, সবাই ঠকায়। থাকবো না আমি এখানে, চলে যাব সবার থেকে দূরে। এগুলো চিৎকার করে কান্না করে বলছে প্রিয়তা। প্রিয়তার পেছন পেছন নার্সরা ছুটছে। মেয়েটা বেশি হাইপার হয়ে গেলে নিজের ক্ষতি করতে চায়, আর তখন ওকে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়। প্রিয়তা একজন মানসিক ভারসাম্যহীন রোগী। আজ 3 বছর ধরে সে পাবনা মানসিক হাসপাতালে আছে। বয়স বেশি হবে না। পেশেন্ট হিস্ট্রিতে এখন ওর বয়স 25 বছর। বড় ধরনের মানসিক আঘাত পেয়ে সে মানসিক ভারসাম্য হারায়। 3 বছর আগে পাবনা মেডিকেল কলেজের এক ছাত্র প্রিয়তাকে এক বাস স্ট্যান্ডে পায়। সেখানে ওকে কিছু বাজে লোক হেনস্থা করছিল। তখন প্রিয়তাকে, মানসিকভাবে অসুস্থ প্রিয়তা তখন নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে বাজে লোকগুলোকে দূরে যেতে বলছিল আর কান্না করছিল। আশেপাশের পথচারীরা কেউ দেখেও এগিয়ে আসে না, কারণ তারা 3-4 দিন ধরে মেয়েটাকে রাস্তায় পড়ে থাকতে দেখছে আর দোকান থেকে খাবার চুরি করে খেতে দেখেছে। দোকান থেকে খাবার চুরি করে খাওয়ার দায়ে ওকে দোকানি ধাওয়া করেছে পর্যন্ত। অভুক্ত কেউ যদি ভিক্ষের জ্বালায় চুরি করে, এতে তো দোষ অভুক্ত চোরের না, দোষ এই সমাজের। অতিরিক্ত কষ্ট বা ক্ষুধা না লাগলে তো কেউ চুরি করে না। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের চুরি করার স্বভাব। চুরির স্বভাবের কারণে তারা শত উত্তম মাধ্যম খেয়েও সেই পথ থেকে ফেরে না। পাবনা মেডিকেলের তখন 3য় বর্ষের ছাত্র নিয়ন 3য় বর্ষের একটা ট্রাম পরীক্ষা দিয়ে ঢাকা গিয়েছিল। গাবতলী বাস স্ট্যান্ড থেকে পাবনা যাওয়ার জন্য বাসে উঠবে, তাই টিকিট কাটতে সময়ের আগে এসেছে। নারায়ণগঞ্জ থেকে রাত 8:30টাতে পাবনা যাওয়ার বাস ছাড়বে আর গাবতলী আসতে কম করে হলেও 3 ঘন্টা লাগবে। সন্ধ্যা 6টায় গাবতলী স্টেশনে এসে টিকিট কাটবে, তখন নিয়নের নজর অদূরে উস্কো খুস্কো চুলের মেয়ের উপর। মেয়েটিকে 2-3টা ছেলে ডিস্টার্ব করছিল আর মেয়েটা বারবার ওদের হাত থেকে বাঁচার জন্য দূরে যাচ্ছে। পোশাক দেখে নিয়নের কাছে মেয়েটিকে ভালো ঘরের মনে হয়, তাই সে সেদিক এগিয়ে যায়। কাছে গেলে শুনতে পায় লোকগুলো বলছে, কি সুন্দরী, আমাদের আজ সুযোগ দাও। রাস্তায় আর কতদিন থাকবা? আমাদের সাথে চলো, রানীর হালে রাখবো। খাবারের জন্য চুরি করতে হবে না, কেউ মারবেও না। আদরে আদরে ভরিয়ে রাখবো তোমাকে। যাবে নাকি আমাদের সাথে? চলো সুন্দরী। এগুলো বলছে আর গায়ে হাত দিচ্ছে। মানসিকভাবে অসুস্থ হলেও প্রিয়তার তখন পুরুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে বলতে। তার উপর যদি বারবার শরীরে হাত দিয়ে কথা বলে তো বিশ্বাস কোশমিন কালেও আসবে না। নিয়নের এসব দেখে রাগ ওঠে বিধায় সে সবাইকে চিল্লিয়ে লোক জড়ো করে। 3 মানুষরূপী জানোয়ার তখন সটকে পড়তে নিয়েও পারেনি। বাস স্ট্যান্ড যেহেতু, তাই ও সময় অনেক দূরপাল্লার বাসের যাত্রী ছিল। এত মানুষ দেখে প্রিয়তার মনে তখন ভয় ধরে যায়, তাই সে ভীত হরিণের মতো কাচুমচু হয়ে দাঁড়িয়ে থাকে ভয়ে। এই বুঝি ওকে আবার মারল। নিয়ন তখনও বোঝেনি যে মেয়েটা মানসিক ভারসাম্যহীন।
সকলের উদ্দেশ্যে নিয়ন বকাটে তিনজনের কাজগুলো বলার পর বকাটেগুলোকে কয়েকটা মার দিলে তারা পালিয়ে যায়। নিয়ন প্রিয়তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রিয়তা একটা কথাও বলেনি আর বারবার দূরে সরে যাচ্ছে। আস্তে আস্তে ভিড় কমে গেলে নিয়ন কাছের এক দোকান থেকে রুটি ও কলা কিনে আনে প্রিয়তার জন্য। চোখ মুখ শুকিয়ে আছে প্রিয়তার। নিয়ন তখনও মেয়েটার নাম জানে না, তাই নিয়ন প্রিয়তাকে খাবার এনে বলে, এই নিন মিস, খাবারগুলো খেয়ে নিন। চোখ মুখ শুকিয়ে গেছে আপনার। প্রিয়তা খাবার দেখে খপ করে নিয়ে নেয় আর খেতে থাকে। নিয়নের মায়া হয় এটা দেখে। তখন নিয়নের ফোনে তার ব্যাচমেট তাসফিয়া রাত্রির কল আসে। রাত্রিও নিয়নের সাথে যাবে। রাত্রি বাস স্টপে এসে নিয়নকে না পেয়ে কল করে। নিয়ন কোথায় আছে সেটা নিয়ন রাত্রিকে বলে। তারপর রাত্রি সেখানে আসে। রাত্রি এলে নিয়ন পুরো ঘটনাটা বলে। রাত্রি তখন প্রিয়তার কাছে গিয়ে বসে। তারপর খাওয়ারত প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার নাম কি আপু? কোথায় থাকো? প্রিয়তা মুখে খাবার নিয়েই হাসি দেয়। তারপর আবার খেতে থাকে। রাত্রি নিয়নের দিকে তাকায়। রাত্রি নিয়নের কাছে গিয়ে বলে, নিয়ন শোন, মেয়েটাকে দেখে সুস্থ মনে হচ্ছে না। কোনো সুস্থ মেয়ে এমন করবে না। তুই যে বললি তখন মেয়েটা আত্মরক্ষার জন্য কান্না করছিল আর হাত দিয়ে দূরে যেতে বলছিল, মেয়েটা মনে হয় কথা বলতে পারে না। আর কথা বলতে না পারলেও ইশারাতে তো বলবে। মানসিক সমস্যা আছে মনে হয়। রাত্রির বলাতে নিয়নও ভাবে এটাই। রাত্রি দেখে মেয়েটার খাওয়া শেষ, তাই সে প্রিয়তাকে পানি দেয় আর ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? রাত্রিকে দেখে প্রিয়তা পানি খায়, তারপর কান্না করে দেয়। কান্না দেখে রাত্রির খারাপ লাগে, তাই সে প্রিয়তাকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ কান্না করার পর যখন প্রিয়তা ফোঁপাচ্ছে, তখন আবারও রাত্রি ওর নাম জিজ্ঞাসা করলে প্রিয়তা মাটিতে দাগ কেটে লেখে, প্রণয়ী। রাত্রিরা ভাবে এটাই ওর নাম। তারপর রাত্রি বলে, তুমি কানে শুনতে পাও? প্রিয়তা ঘাড় হেলায়। তাই রাত্রি খুশি হয়ে বলে, তোমার বাড়ি কই? পরিবার এখানে কেন তুমি? প্রিয়তা তখন মাথা চুলকে মনে করার চেষ্টা করছে। তারপর মাথা হালকা ব্যথা করলে নিজের চুল নিজে খামচে ধরে অস্থির হয়ে ওঠে। রাত্রি এই অবস্থা দেখে বুঝে যায় যে মেয়েটা মানসিক রোগী। প্রিয়তাকে শান্ত করতে রাত্রি বলে, আচ্ছা প্রণয়ী, তোমাকে কিছু মনে করতে হবে না। তুমি যাবে আমাদের সাথে, তোমাকে ডক্টর দেখাবো আমরা। ডাক্তারের কথা শুনে প্রিয়তা ভয় পেয়ে যায়। সে ভয়ে খানিকটা সরে যায়। তা দেখে নিয়ন ও রাত্রি একে অপরের দিকে তাকায়। নিয়ন রাত্রিকে ইশারায় থামতে বলে নিজে প্রিয়তার কাছে বসে। তারপর বলে, ওখানে অনেক বন্ধু পাবে তুমি, সবাই গল্প করবে তোমার সাথে, খেলবেও। বাজে লোকেরা তোমাকে ডিস্টার্ব করবে না, সবাই তোমাকে ভালোবাসবে, কেউ বকবে না, মারবেও না। যাবে আমাদের সাথে? প্রিয়তা নিষ্পাপ চাহনিতে তাকিয়ে আছে। এরপর রাত্রিও প্রিয়তাকে ভরসা দেয়। তারপর প্রিয়তা রাজি হয়। নিয়ন ও রাত্রির মুখে হাসি ফোটে। নিয়ন বাস কাউন্টারে গিয়ে 3টা টিকিট কাটে পাবনা যাওয়ার জন্য। পাবনা এক্সপ্রেসে রাত্রি নিজের ব্যাগ থেকে চিরুনি বের করে প্রিয়তার মাথা আঁচড়িয়ে দেয়। মুখটাও পানি দিয়ে ধুয়ে মুছে দেয়। রাত 11:30। গাবতলী থেকে বাস ছাড়ে। প্রিয়তা ততক্ষণে ঘুমিয়ে গেছে। রাত 10টার দিকে প্রিয়তার আবার ক্ষুধা লেগেছিল। তখন প্রিয়তার সাথে ওরাও রাতের খাবার খেয়ে নেয় এক হোটেলে থেকে। তারপর রাত্রে ঘুমের ওষুধ খাইয়ে দেয় প্রিয়তাকে। বাসে ওঠার সময় চোখে মুখে পানি দেওয়ায় একটু উঠেছিল। পুরো জার্নিতে ঘুমিয়ে যায় প্রিয়তা। পাবনাতে ওরা সকালে এসে নামে। এরপর পাবনা মেডিকেলে যায়। রাত্রি প্রিয়তাকে অনেক কষ্টে হল সুপারকে ম্যানেজ করে নিজের হোস্টেল রুমে নিয়ে গিয়ে ফ্রেশ করায়। নিয়নও ফ্রেশ হয়ে আসে নিজের হোস্টেল থেকে। এরপর ওরা দুজনে প্রিয়তাকে ডাক্তার দেখায়। এরপর থেকে প্রিয়তা পাবনা মানসিক হাসপাতালে আছে। সেদিন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল, প্রণয়ী ওরফে প্রিয়তা মানসিক ভারসাম্যহীন হয়েছে কোনো আঘাতে। সাথে কিছু টেস্ট করতে দিয়েছে, সেগুলো করলে বাকি সমস্যা বোঝা যাবে। নিয়ন ও রাত্রি স্টুডেন্ট পড়িয়ে নিজেদের জমানো টাকা থেকে প্রিয়তার চেকআপগুলো করিয়েছিল। সেদিন সন্ধ্যাতে রিপোর্ট দেখে ওরা কিছুটা জেনেছিল। রিপোর্টে লেখা,
রিপোর্টে লেখা ছিল বেবি অ্যাবর্ট হয়েছে ও মানসিকভাবে বড় ধাক্কার কারণে বাকশক্তি কিছু সময়ের জন্য হারিয়েছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে। আজ 3 বছর এই হাসপাতালে আছে প্রিয়তা। প্রিয়তার সব কথা মনে পড়ে না। মানসিক ভারসাম্য হারানোর পর ও মাঝে মাঝে কিছু আবছা মনে পড়লে চিৎকার করে উঠত মাথা চেপে। প্রিয়তার ব্রেনের কিছু নার্ভ ড্যামেজ হয়ে গেছে অতিরিক্ত মানসিক আঘাতের কারণে। প্রিয়তাকে ইলেকট্রনিক শক দেওয়া হয়েছে 3 বার। ইলেকট্রনিক শক প্রিয়তা দিতে চায় না। নিয়ন ও রাত্রিকে কান্না করে করে মানা করে বলতো বলেই আর ওদেরও মায়া হতো, তাই 3 বছরে মাত্র 3 বার দেওয়া হয়েছে। কয়েক মাস আগে প্রিয়তা নিজের আসল নাম বলতে পেরেছে সকলকে। নিয়ন ছাড়া বাকিরা এখন প্রিয়তাকে প্রিয়তা বলে ডাকে, তবে নিয়ন এখনও প্রণয়নী বলে। প্রণয়িনীর সংক্ষিপ্ত রূপে ডাকা প্রণয়ী। প্রিয়তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নার্সরা নিয়নকে ফোন করে। নিয়ন ও রাত্রি এখন সদ্য রেজিস্টার ডাক্তার হয়েছে। দুজনেই পাবনা মেডিকেলে আছে। নিয়ন প্রিয়তার এতদিন পর আবার হাইপার হবার ঘটনা শুনে হাতের কাজ সেরে ছুটে আসে। এর আগে 3 বার এতটা হাইপার হয়েছিল আর ঘুমের ইঞ্জেকশন দিলে ঘুমোতো, এরপর ঘুম ভাঙলে আবার হাইপার হতো, তাই তখন শক দিত। এমনিতে প্রিয়তা সবার থেকে দূরে একাকী ও চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। নিয়ন আসার পর নার্সের কাছ থেকে জেনে নেয় যে প্রিয়তা চিৎকার করে কি বলছিল। নিয়ন বুঝতে পারে এবার প্রিয়তার আরও কিছু মনে পড়েছে, আর যা কষ্টের তাই হয়তো ওই রকম কথা বলে চিৎকার করছিল। নিয়ন প্রিয়তাকে দেখে আবার রোগী দেখতে চলে যায়। এরপর ঘুমের ইঞ্জেকশনের প্রভাব শেষ হবার কিছুক্ষণ আগে নিয়ন ও রাত্রি আসে প্রিয়তার কাছে। নিয়ন ও রাত্রি প্রিয়তার পাশে বসে আছে। রাত্রি প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পিটপিট করে চোখ খোলে প্রিয়তা, আর চিৎকার করছে না। তখন রাত্রি ডেকে ওঠে, প্রিয়তা, তুমি চিৎকার কেন করছিলে? তোমার কিছু মনে পড়েছে? চুপ করে আছে প্রিয়তা। দৃষ্টি তার জানালার বাইরে নীল আকাশে। শরৎকালের সাদা মেঘপুঞ্জ ভাসমান নীল আকাশে। প্রিয়তা চুপ দেখে রাত্রি নিয়নের দিকে তাকায়। নিয়ন এরপর আদরের স্বরে বলে, প্রণয়ী, এই প্রণয়ী, কি হয়েছিল বলো? হুট করে তাকায় নিয়নের দিকে। প্রিয়তার আখি যুগলের ভাষা নিয়নের বোধগম্য হচ্ছে না। নিয়ন ও রাত্রিকে অবাক করে দিয়ে প্রিয়তা রুক্ষ স্বরে বলে ওঠে, আমায় প্রণয়ী বলবে না, আমি প্রিয়তা। প্রিয়তা আমি। প্রণয়ী সে ছাড়া আর কেউ বলবে না। সে আমাকে না চাইলেও আমি তার প্রণয়ী। বলবে না আমাকে প্রণয়ী বলে। নিয়নের হঠাৎ বুকে চিনচিন ব্যথা করে ওঠে। নিয়ন জানে প্রিয়তার একটা বাচ্চা নষ্ট হয়েছে, আর হয়তো এজন্যই মানসিক ভারসাম্য হারিয়েছে। তবে মাঝে মাঝে এটাও মনে হতো হয়তো কাউকে অনেক ভালোবাসতো প্রিয়তা, কিন্তু সেসব ভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দিত, কারণ এতদিনে নিয়নের মনের কিছুটা জুড়ে প্রিয়তার স্থান হয়ে গেছে। তাই তো প্রিয়তার আসল নাম জানার পরেও নিয়ন ওকে প্রণয়ী বলে ডাকে। প্রিয়তা যে কাউকে এখনও ভালোবাসে সেটা নিয়ন আজ বুঝতে পেরে কষ্ট হচ্ছে তার। প্রিয়তা নিজের বউ পুতুল নিয়ে খেলায় ব্যস্ত। নিয়ন উঠে যায় সেখান থেকে। নিয়নকে এভাবে বিমর্ষ মুখ নিয়ে উঠে যেতে দেখে রাত্রির কেমন যেন মনে হয়। রাত্রিও নিয়নের পিছু পিছু যায়। করিডোরের একটা ফাঁকা স্থানে গিয়ে নিয়ন সিগারেট ধরায়। সিগারেটে এক টান দিয়ে দ্বিতীয় টান দিবে, তখনই কেউ একজন ওর হাত থেকে সিগারেটটা ছো মেরে নিয়ে নেয়। নিয়ন পাশে তাকিয়ে দেখে রাত্রি চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। নিয়ন পকেটে হাত ঢুকিয়ে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। রাত্রি এখনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এবার রাত্রি জিজ্ঞেস করেই বসে, এই নিয়ন, তুই সিগারেট কবে থেকে খাচ্ছিস? তুই তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারতিস না, তাহলে এখন কিভাবে খাচ্ছিস? নিয়ন ভাবলেশীন নিরুত্তর রইল। রাত্রি এবার নিয়নকে খোঁচা দিলে নিয়ন খোলা অসীম অন্তরিক্ষ দৃষ্টি নিবদ্ধ করে বলে, আগে সহ্য হতো না, কিন্তু এখন হয়। রাত্রি অবাক হয়ে তাকিয়ে রয়। তার কাছে নিয়নকে অচেনা লাগে এখন। মেডিকেলের 4 বছর শেষ করার পর ইন্টার্নে ঢোকার কয়েক মাস হবার পর থেকে নিয়ন কেমন পাল্টে যেতে শুরু করলো। নিয়ন যেখানে তার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু বলতো, সেই নিয়ন রাত্রির সাথে কিছু শেয়ার করে না। ইন্টার্ন শেষ করার পর নিয়ন অন্য কোনো মেডিকেলে অ্যাপ্লাই পর্যন্ত করেনি। রাত্রি নিয়নকে নিজের দিকে ঘোরায়, এরপর জিজ্ঞেস করে, কি হয়েছে তোর?
আমার সাথে শেয়ার করতে পারিস। আমি সব সময় তোর পাশে আছি। তোর সুখ দুঃখ সবেতে আমি থাকতে চাই। আমি দুধের মাছি না যে সুসময়ে থাকবো আর দুসময়ে চলে যাব। নিয়ন দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর রাত্রিকে উদ্দেশ্য করে বলে, আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার দোষ গুণ সবটাকে ভালোবাসি, তার দোষগুলো শুধরাতে ভালোবাসি, সে খারাপ দিকে থাকলে সেখান থেকে ফিরিয়ে আনতে ভালোবাসি, সর্বোপরি তার আত্মাকে ভালোবাসি। কিন্তু যখন মনে সংশয় জমে সে কি আদৌ আমাকে ভালোবাসে, তখন তখন কি করতে হয়? এরপর যখন এটা জানতে পারি যে তার হৃদয়ে অন্তরিক্ষে আমি কোথাও নেই, তখন তার অন্তরিক্ষের প্রণয় অন্য কারো নামে, তখন কি করা উচিত বলতে পারবি? কি করা দরকার? স্তব্ধ হয় রাত্রি। তার ভাবনাতেও কখনো আসেনি যে তার বেস্ট ফ্রেন্ড কাউকে ভালোবাসে, যাকে নিয়ে সে নিজের হৃদ মাঝারে প্রণয় প্রহর সাজাতে ব্যস্ত, সে কিনা অন্য কাউকে তার অন্তরিক্ষ ভাবে। জলে টইটুম্বর নেত্রযুগল সুকৌশলে মুছে নেয় পাশে দাঁড়ানো অবুঝ মানবটির আড়ালে। অবুঝই তো, নাহলে 6 বছর ধরে বন্ধুত্বের আড়ালে থাকা ভালোবাসাটা বুঝতে পারল না? এটাও কি একবার প্রশ্ন আসেনি যে মেয়েটা কেন তার সব কাজে সাপোর্ট করে ও সহযোগী হয়? ভাবতে পারছে না রাত্রি। নিয়নকে কিছু না বলে চলে যায়। রাত্রি নিয়নের হাত ছেড়ে চলে যাবার পর নিয়ন রাত্রির দিকে তাকায়। তখন রাত্রিকে কথাগুলো বলে আবারও আগের ভঙ্গিমায় আকাশ দেখছিল, কিন্তু হঠাৎ রাত্রির কিছু না বলে চলে যাওয়াটা বোধগম্য হলো না নিয়নের। ডাক্তারের চেম্বারে বসে আছে নিয়ন। সে নিজেও ডাক্তার, তবে প্রিয়তার চিকিৎসা তো সে করে না। ডাক্তারকে নিয়ে প্রিয়তাকে দেখিয়ে এনেছে। এরপর প্রিয়তার কিছু টেস্ট করায়। এরপর ইনস্ট্যান্ট রিপোর্ট বের করে ডাক্তারের কাছে আলাপ করতে যায়। রিপোর্ট দেখে ডাক্তার বলে, দেখুন ডাক্তার নিয়ন, মিস প্রিয়তমার ড্যামেজ হওয়া কিছু নার্ভ রিকভার করেছে নতুন করে, তাই তার স্মৃতি ফিরছে আর ওনার পাগলামি কমছে। নার্সরা অবজার্ভ করেছে ওনার বিগত 3 মাসে অস্বাভাবিক আচরণ আগের তুলনায় কম করেছে। 3 মাস আগে সে এক জায়গায় বিমূঢ় হয়ে বসে থাকতো আর কিছুক্ষণ পর পর কেঁদে উঠতো, আবার দৌড়ে ছুটে যেত, কিন্তু এখন সে সবার সাথে হাসি খেলাও করছে। সে রিকভার করছে, অনেক কিছুই তার মনে পড়েছে। আই থিঙ্ক তাকে আরও বার 2 ইলেকট্রিক শক দেওয়া লাগবে। তাকে হিপনোটাইজ করে তার কি মনে পড়েছে তা জানতে হবে। নিয়ন ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে উঠে যায়। এরপর রাত্রিকে ফোন করে, তবে রাত্রির ফোন বন্ধ বলছে বারবার। নিয়ন বুঝতে পারছে না কি হলো রাত্রির। ফোন তো সহজে বন্ধ থাকে না। নিয়ন হসপিটালে যায়। রাত্রি চেম্বারে খোঁজ করে, কিন্তু পাচ্ছে না। এক নার্স জানায় রাত্রি নাকি সকাল 11টার পর আর হসপিটালে আসেনি। নিয়ন চিন্তায় পড়ে যায়। রাত্রি একটা গার্লস হোস্টেলে থাকে, এখন কিভাবে খবর নেবে? সে ভাবলো গার্লস হোস্টেলের সুপারকে বলবে রাত্রিকে যেন বলে একটু দেখা করতে। হোস্টেলের সুপার আবার নিয়নকে ভালো জানে। হোস্টেল সুপারকে কয়েকবার রিকোয়েস্ট করাতে সে রাত্রিকে আসতে বলে, তবে নিয়ন রাত্রিকে এভাবে দেখবে আশা করেনি। নিয়ন রাত্রির রক্তিম ফোলা আখিযুগল ও মুখ ফোলা দেখে ব্যতিব্যস্ত হয়ে যায়। দ্রুত পদে এগিয়ে এসে রাত্রির কপালে হাত রাখে, তারপর বলে, সকালে তো ঠিক ছিলি, এখন তোর অ্যালার্জি হলো কিভাবে? তুই কি চিংড়ি মাছ জনিত কোনো খাবার খেয়েছিস? রাত্রি নিয়নের এত যত্ন দেখে চোখে হাসে, তারপর ঘাড় হেলিয়ে হ্যাঁ বলে। রাত্রিকে হ্যাঁ সূচক ঘাড় নাড়াতে দেখে নিয়ন চোখ মুখ শক্ত করে বলে, তোর চিংড়িতে অ্যালার্জি অনেক, তাও কেন এটা খাস? এখন তো তোর জ্বর আসছে, হোস্টেলে এখন তোর সেবা করবে কে? কি যে করিস তুই? মেডিসিন নিয়েছিস? তুই তো আবার নিজের ব্যাপারে একদম ভুলবো না। রাত্রি মুচকি হাসে। রাত্রিকে হাসতে দেখে নিয়ন ধমকে উঠে বলে, অসুখ বাঁধিয়ে সে এখন হাসছে। একটু নিজের যত্ন নিলে কি হয় তোর? এখনই রুমে গিয়ে খাবার খেয়ে ঔষধ খেয়ে ঘুমাবি। আমি জানি তুই খাবার খাসনি। রাত 8টা বেজে গেছে কখন? রাত্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিয়নের দিকে। নিয়ন রাত্রিকে রুমে যেতে বলে চলে যেতে নিলে রাত্রি ওকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুই কেন এসেছিলি তা তো বললি না? নিয়নের মনে পড়ে কথাটা। নিয়ন বলে, আজ প্রণয়ের টেস্ট করিয়েছি, রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছে ও রিকভার করছে, শক দিতে হবে ওকে। রাত্রি চিহ্নিত সুরে বলে, প্রিয়তা শক দিতে চায় না, কান্না করে অনেক, মায়া লাগে দেখলে। নিয়ন দীর্ঘশ্বাস ফেলে বলে, মায়া তো আমারও কম লাগে না, কিন্তু ওকে সুস্থ হতে হবে। আমি যে কোনো মূল্যে ওকে সুস্থ করার চেষ্টা করব।
ও বাকি সবার মতো সুস্থ ও স্বাভাবিক থাকবে। নিয়ন কথাগুলো বলছিল আর চোখে যেন আনন্দ চিকচিক করছিল। রাত্রি দেখে এটা, তারপর ভাবলেশীনভাবে বলে, ভালোবেসে ফেলেছিস প্রিয়তাকে, তাই না? চমকে তাকায় নিয়ন। রাত্রি তা দেখে মলিন হেসে বলে, তোর সামান্য ইঙ্গিত আমাকে তোর মন বলে দেয়। প্রিয়তাকে ভালোবাসিস ভালো কথা, তবে ওর অতীত কি ওর পিছু ছাড়বে? অতীতে ওর সাথে কি হয়েছিল জানি না আমরা। ওর কিন্তু বেবি অ্যাবর্ট হয়েছে, এখনও বিবাহিত নাকি অবিবাহিত তা আমরা জানি না। তবে ওর কিছু কথাতে বোঝা যায় ও কাউকে অনেকটা ভালোবাসে। করুণ হয় দৃষ্টিকোণ, চোখ মুখে অসহায়ত্ব নিয়নের। তা দেখে রাত্রি নিয়নকে কি সান্ত্বনা দেবে? সে নিজেই তো এই প্রণয় রোগে আক্রান্ত। কি অদ্ভুত নিয়ম, তাই না? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর সে যাকে ভালোবাসে বিপরীত পাশের মানুষটাও তাকে ভালোবাসে না। রাত্রি নিয়নে থেকে বিদায় নিয়ে হোস্টেলে চলে যায়। নিয়নও চলে যায়। নিয়নের 10টা পর্যন্ত ডিউটি আছে, তারপর বয়েজ হোস্টেলে চলে যায়। প্রণয় শোনো, আমাদের প্রথম মেয়ের নাম রাখবো প্রহেলি, এরপর আবার মেয়ে হলে ওর নাম রাখবো আহিতা। সুন্দর না নামগুলো? বাহুডোর আবদ্ধ প্রিয়তা মাথা ঘুরিয়ে তাকায় আকাশের দিকে, তারপর চোখ ছোট ছোট করে বলে, দুইটাই তো মেয়ের নাম ঠিক করলে, যদি ছেলে হয় তখন ছেলের নামও ঠিক করো। প্রিয়তাকে নিজের দিকে ঘুরিয়ে ওর নাকের সাথে নাক ঘষে আকাশ বলে, হুম, দেখো আমাদের মেয়ে হবে একদম তোমার মতো দুষ্টু মিষ্টি হবে আমাদের মেয়ে। আমার মায়ের শূন্যতা পূরণ করবে। আমি আমার মেয়েকে সব দিব, ও যা চাইবে সব। মেয়ে আমার অভিযোগ করতে পারবে না ওর বাবার উপর। অধরের আলতো স্পর্শ দেয় প্রিয়তা আকাশের অধরে, তারপর আকাশের বুকে নিজের মাথা রেখে বলে, সবে তো তোমার ঘরে বউ হয়ে এলাম, নিজের মাধুরী করে সাজাবো তোমার গৃহ। তারপর আল্লাহ চাইলে আমাদের ঘর আলোকিত করে আমাদের সন্তান আসবে। আমি তোমাকে পেয়ে শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে। আমার পৃথিবীতে এক গুচ্ছ সুখ এনে দিয়েছো তুমি। এই সুখ হারিয়ে ফেলার ভয়টা আমার প্রবল। আকাশ তার প্রণয়িনীকে নিজের বুকে আরও জড়িয়ে নেয়। তার প্রণয়ীর মনে আসা ভয়টাকে সে ঝেড়ে ফেলে দিতে চায়, তাই বলে, মৃত্যুবিহীন তোমার থেকে আলাদা আমি হব না। মাথা চেপে ধরে হালকা চিৎকার করে ঘুম থেকে ওঠে প্রিয়তা। প্রিয়তাকে নার্স মেডিসিন খাইয়ে দিয়ে চলিয়ে গিয়েছিল। ঘুমিয়ে পড়েছিল প্রিয়তা। কিছু পুরনো স্মৃতি মস্তিষ্কে ধাক্কা দেওয়াতে ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটায় গভীর রাত, কেউ জেগে নেই এখানের, তাই প্রিয়তার চিৎকার কারো কর্ণগহ্বরে পৌঁছায় না। প্রিয়তা নিজের জন্য বরাদ্দকৃত বেড থেকে উঠে পড়ে, জানালার কাছে যায়। তারপর কৃষ্ণ অম্বরে এক ফালি চন্দ্রমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, সে আমার, ও অন্য কারো না, আমারও, শুধু আমার। প্রিয়তা বিড়বিড় করে আওড়াতে আওড়াতে শ্রেয়া ঘোষালের একটা গানের প্রথম 2 লাইন মৃদু ছন্দে গায়। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। ভোরের আলো ফোটে ধরিনীর বুকে, স্নিগ্ধ আলোয় আলোকিত ভুবন। প্রিয়তার ঘুমায়নি। জানালার কাছে কিছুটা দূরে ফ্লোরে হাঁটু মুড়ে বসেছিল বাকিটা রাত। সকালে যখন নার্সরা খাবার ও মেডিসিন দিতে আসে তখন প্রিয়তাকে ওভাবে নিস্তব্ধ হয়ে বসে থাকতে দেখে ওকে ধরে উঠাতে যেয়ে দেখে গা গরম, বোধহয় জ্বর এসেছে। নার্স প্রিয়তাকে খাবার ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে চলে যায়। ঘুমে ঢলে পড়ে প্রিয়তা। আমি দিব না ওটা, ওটা দিলে মাথায় কেমন যেন করে, দিব না। ও রাত, শোনো না, দিব না ওটা, মানা করো, ওদের কষ্ট হয় আমার। প্রিয়তা রাত্রির হাত ধরে ইলেকট্রনিক শক দিবে না বলে নিষেধ করছে, কিন্তু রাত্রি বা কী করবে? রাত্রি চায় প্রিয়তার সব যেন মনে পড়ে। মনের মাঝে ক্ষীণ আশা আছে এখনও নিয়নের জন্য। সুস্থ হবার পর যদি প্রিয়তা নিজেই নিয়নকে মানা করে তাহলে তো সে তার এত বছরের ভালোবাসাকে আপন করতে সুযোগ পাবে। রাত্রির মনে ক্ষোভ হয়নি প্রিয়তার জন্য। প্রিয়তারই বা কী দোষ? প্রিয়তা এক মানসিক ভারসাম্যহীন রোগী, ওর উপর ক্ষোভের কোনো মানে হয় না। আর রাত্রি জোর জবরদস্তি করে ছিনিয়ে ভালোবাসাতে বিশ্বাসী না। রাত্রি এটাই মানে, যে তোমার ভাগ্যে আছে সে শত সহস্র দূরত্বে থাকলেও তোমার কাছে ঠিক আসবে, আসতে বাধ্য।
নিয়তির খেলা খেয়েই বা বোঝে। জোর করে প্রিয়তাকে ইলেকট্রনিক শক দেওয়া হয়। কিছুক্ষণ শক দেবার পর প্রিয়তা সেন্সলেস হয়ে যায়। নিয়ন প্রিয়তাকে কোলে তুলে নিয়ে যায় প্রিয়তার থাকার রুমে। দীর্ঘশ্বাস ফেলে রাত্রি। আরেকটা মন খুব শীঘ্রই ভাঙতে চলেছে, তা রাত্রির বারবার মনে হচ্ছে। নিয়ন কিভাবে নেবে নিজের হৃদয় ভাঙার বেদনা, সেটাই রাত্রিকে ভাবাচ্ছে। ভাবনা চিন্তাকে একপাশে রেখে নিয়নের পিছু পিছু যায় রাত্রি। প্রিয়তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিয়ন ও রাত্রি চলে যায়। দুপুরের পর প্রিয়তা জাগ্রত হয়। তারপর থেকে চিৎকার চেঁচামেচি করছে বারবার, হাতের কাছে যা পাচ্ছে ফেলে দিচ্ছে। নিয়ন ও রাত্রি এগুলো জানতে পেরে ছুটে আসে হাতের কাজ ফেলে। প্রিয়তাকে নার্সরা ধরে রেখেছে। একটু আগেই তো ঘুম থেকে উঠল, এখন কি আবার ঘুমের ইঞ্জেকশন দেবে? তাহলে তো যখন ঘুম ভাঙবে তখনই এমন করবে। সবসময় কি ঘুম পাড়িয়ে রাখা যাবে? রাত্রিকে দেখে প্রিয়তা জোরে বলে, এই রাত, আমার আকাশকে এনে দাও। দাও না, আমার আকাশকে আমার কাছে এনে দাও। রাত্রি প্রিয়তার কাছে যায়, তারপর ওকে থামানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে একজনের স্তব্ধ অবস্থা। নিয়ন স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়ে আছে। তার মনের ভয়টা সত্যি হয়ে গেল। তার মনের রানী অন্য কাউকে ভালোবাসে। নিয়নের অনুভূতি শূন্য মনে হচ্ছে নিজেকে। ওর মনে হচ্ছে যদি প্রিয়তা তার অনুভূতি জানার পর তাকে আর সহ্য করতে না পারে। নিয়নের স্তব্ধতা কাটে রাত্রির ডাকে। রাত্রি নিয়নের কাছে এসে বলছে, আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। প্রিয়তার অনেক কিছু মনে পড়েছে। ইনশাআল্লাহ সে জলদি সুস্থ হবে। নিয়ন রাত্রির কথা শুধু শুনল, কোনো বাক্য ব্যয় করল না। রাত্রি মলিন হেসে নিয়নের মনে তোলপাড় বুঝে বলে, তুই ওর মেন্টাল কন্ডিশন জানতি, ওর অতীত তো জানা ছিল না। এখন অতীতে কি হয়েছে তা না জেনে ওর মাঝে হৃদয় হারিয়ে বসলি। ওর অতীতকে ও এখনও ভালোবাসে। তাই তুই নিজেকে স্ট্রং কর, যাতে পরবর্তীতে নিজেকে সামলে নিতে পারিস। নিয়ন নিভু কাতর স্বরে বলে, ভালোবাসার অনুভূতি বলে কয়ে আসে না, হুট করে এসে যায়। আমি ওর বর্তমানকে দেখেছি, অতীতকে না। অতীতকে প্রাধান্য দিয়ে কাউকে ভালোবাসা কি আদৌ ভালোবাসা হয়? আমি কিভাবে ওর প্রতি দুর্বল হয়েছে আমি নিজেও জানি না। রাত্রি আর কিছু না বলে নিয়নের কাঁধে হাত রেখে মলিন হাসি দিয়ে চলে যায়। নিয়ন প্রিয়তার দিকে তাকায়। মেয়েটা হেসে হেসে খেলছে, কারণ রাত্রি তাকে বলেছে আকাশকে এনে দেবে। নিয়ন ভাবে, যদি মেয়েটার জীবনে আকাশ নামে কারো অস্তিত্ব না থাকতো, খুব কি ক্ষতি হতো? অসুস্থ মেয়েটাকে সে না হয় সারা জীবন আগলে রাখতো নিজের কাছে। পরের দিন সাইকোলজিস্টের কাছে প্রিয়তাকে নিয়ে যায় নিয়ন। রাত্রির এক সিনিয়রের সাথে অপারেশনে থাকতে হবে। আর তাছাড়া প্রিয়তার জন্য নিয়ন ও রাত্রি অনেক ছুটি নিয়েছে। এখন সাইকোলজিস্ট যদি হাওয়া বদল নিয়ে কিছু বলে তো তখন আবারও ছুটি লাগবে। এজন্য নিয়ন ও রাত্রি ছুটি নিতে চায় না। নিয়নের কাজ রোগীর চাপ কম বিধায় সময় বের করে প্রিয়তাকে নিয়ে গেছে। সাইকোলজিস্ট প্রিয়তাকে হিপনোটাইজ করে, তারপর কিছু কিছু জানতে পারে, কারণ প্রিয়তার সব কিছু মনে পড়েনি। সাইকোলজিস্ট জানতে পারে আকাশ প্রিয়তার স্বামী। প্রিয়তাকে আকাশ অনেকটা ভালোবাসে। প্রিয়তার বন জঙ্গল ভালো লাগে, নিরিবিলি পরিবেশ ভালো লাগে। বাবা মাকে মিস করে, তবে তারা রাগ করে আছে। মানে সব কিছু আধো আধো, ওর স্মৃতিতে এখনও সব আসেনি। সাইকোলজিস্ট আবারও ইলেকট্রিক শকের পর হাওয়া বদলকে সাজেস্ট করলো। 1 মাসের বেশি সময় কেটে যায়। প্রিয়তা পাগলামি করে না ধরতে গেলে, শান্ত হয়ে থাকে। ডাক্তারের পরামর্শ নিয়ে প্রিয়তাকে নিয়ে নিয়ন ও রাত্রি সিলেটে ঘুরতে এসেছে। প্রিয়তা চা বাগানে এসে কিছুক্ষণ পরপর থেমে থেমে যায়। বিষয়টা রাত্রি লক্ষ্য করে। রাত্রি ভাবে, হয়তো অতীতের কোনো বিশেষ মুহূর্ত এখানে আছে, যার কারণে মেয়েটা থেমে থেমে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে চিৎকার করছে না। যখন ওরা রাতারগুল যাওয়ার পথে তখন বনের কাছে প্রিয়তা খুব করে নৌকা থামাতে বলে। বনের মধ্যে দর্শনার্থীদের অনুরোধে নৌকা থামানো হয়, তবে বর্ষাকালে না। এখন শীতকাল, তাই নৌকা থামালো। প্রিয়তা নৌকা থেকে নিজেই নেমে যায়, তারপর ভেতরের দিকে যেতে থাকে। নিয়ন ও রাত্রি দুজনেই অবাক প্রিয়তার ব্যবহারে। কিছু যদি মনে পড়ে তো এতটা শান্ত কেন?
এটাই ওরা দুজনেই বুঝতে পারছে না। নিয়ন ও রাত্রি প্রিয়তার পিছু নিচ্ছিল, তখন হুট করে প্রিয়তা দাঁড়িয়ে যায় একটা গাছের কাছে। তারপর রাত্রিকে ডেকে বলে, দেখো দেখো রাত, এই এই গাছটার ডালটাতে আকাশ আমায় বসিয়ে ছবি তুলে দিয়েছিল। আমার এসব ভালো লাগে জানো রাত। ও না সব সময় বলতো এখানে বাড়ি করবে, কিন্তু থেমে যায় প্রিয়তা। নিয়ন ও রাত্রি উৎসুক হয়ে আছে বাকিটা শোনার জন্য। নিয়নের কষ্ট হলেও সে সামলে নিয়েছে, আর এতে রাত্রি তাকে এতদিন সাহায্য করেছে। নিয়ন জিজ্ঞাসা করে। তারপর কি প্রিয়তা? প্রিয়তা বিষণ্ণ মনে বলে। আমি ছাড়া আর কেউ নেই ওর। প্রিয়তাকে রাত্রি এবার জিজ্ঞাসা করে। তোমার কি সব মনে পড়েছে? প্রিয়তা মলিন হেসে বলে। হ্যাঁ, কাল সকালে একাকী এক রুমে অনেক জোর করে থেকেছিলাম। আমার একা থাকতে ইচ্ছে করছিল। কাল রাতে আমার জীবনে ঘটে যাওয়া সব মনে পড়েছে। সিলেট আমার প্রিয় জায়গা সব সময়। এখানে আমার আকাশকে নিয়ে অনেক স্মৃতি আছে। নিয়নের হৃদয় ক্ষরণ হচ্ছে, তাও তাকে সবটা জানতে হবে। রাত্রি উৎসুক হয়ে জিজ্ঞাসা করে। তাহলে আকাশ কই? আর তুমি সেদিন রাস্তায় পড়েছিলে কেন? তোমার এই অবস্থা হবার কারণ কি? রাত্রির এক নাগাড়ে করা প্রশ্নে মলিন হাসে প্রিয়তা। তারপর নৌকার দিকে অগ্রসর হয়। প্রিয়তার এভাবে চলে যাওয়া দেখে রাত্রি ও নিয়ন একে অপরের মুখ চাওয়াচাই করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা। এক রাতেই সব মনে পড়ে গেল, নাকি আগেও মনে পড়েছে? নৌকায় তিনজন উঠে বসলে নৌকা চালাতে শুরু করে কিশোর একটা ছেলে। গাছের বাঁকে বাঁকে নৌকা চলছে। শীতকাল বিধায় পানি কম, না হলে বর্ষাকালে অনেক গাছ দেখাও যায় না। প্রিয়তা আশেপাশে দেখছে। এদিকে দুজন যে উদ্গ্রীব হয়ে আছে তাতে ওর খেয়াল নেই। কিছুক্ষণ পর নিজেই বলে। তোমাদের মনে প্রশ্ন উঠছে না কিভাবে ও কখন আমার সব মনে পড়লো? দুজনেই ঘাড় নাড়ায়। তা দেখে প্রিয়তা বলে। লাস্ট ইলেকট্রিক শকের পর প্রায় মাঝরাতে আমি স্বপ্ন দেখে উঠে যেতাম। আসলে ওসব আমার স্বপ্ন না, ওসব আমার সাবকনশিয়াস মাইন্ডের কিছু রিলে, যা আমার স্মৃতি থেকে আবছা হয়ে গিয়েছিল, যা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তার ইফেক্ট রয়ে গিয়েছিল। এখন সেগুলো টুকরো টুকরো আকারে স্মৃতিতে প্রতিচ্ছবি আকারে ফুটে উঠেছিল। গভীর রাত থাকতো, তাই দুই একদিন আমার করা চিৎকার কেউ শুনতে পায়নি। এরপর থেকে আর চিৎকার করতাম না। মাথা ব্যথা করতো, তবে সহ্য করে নিতাম, কারণ অনেক কিছুই মনে পড়ছিল। আমার পরিবার, আমার ছোটবেলা, সব। আর কাল সিলেটে এসে আমি একা এক রুমে থাকতে চেয়েছি, তখন আমার বাকিগুলো মনে পড়েছে। রাত্রি ও নিয়ন অবাক হয়। রাত্রি বলে। তার মানে তোমার সব মনে পড়ে গেছে আর তুমি মানসিকভাবে সুস্থ হয়ে গেছো? প্রিয়তা হাসে। নিয়ন অবাক হয়ে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তার আনন্দ হচ্ছে প্রিয়তার সব মনে পড়াতে, তবে কষ্ট হচ্ছে প্রিয়তাকে হারিয়ে ফেলার ভয়। প্রিয়তা ভাবলিসীনভাবে বলে। শুনবে আমার কাহিনী? আমার জীবনের এক চিরস্মরণীয় কাহিনী। এক বাধ্য মেয়ের অবাধ্য হবার কথা, শান্ত মেয়ের চঞ্চল হবার কথা। আমার প্রেম কথন, সুখ দুঃখ সব মিলিয়ে। তবে দুঃখের পাল্লাটা শেষের দিকে আচানক একসাথে আসাতে আমি সহ্য করতে পারিনি, তাই তোমরা আমাকে পেয়েছো। কথাগুলো বলে প্রিয়তা রাত্রি ও নিয়নের দিকে তাকায়। ওদের চোখে আগ্রহ দেখে প্রিয়তা বলে। আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট ছিলাম, তাও ময়মনসিংহ মেডিকেলের। প্রিয়তার এই কথায় ওদের দুজনের চোখ বড় বড় হয়ে যায়। এতদিন অনেক শুনেছে মেডিকেল ছাত্রছাত্রী অকালে ঝরে যায়, কেউ কেউ প্রেম ভালোবাসা জনিত কারণে, আর কেউ কেউ অধিক ডিপ্রেশনে, সুইসাইডের কথাও শুনেছে। প্রিয়তা ওদের অবাক হওয়া দেখে বলতে শুরু করে। অতীত। মা বাবার ছোট মেয়ে প্রিয়তা, পুরো নাম প্রিয়তা নূর। দেখতে ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামসুন্দরী। মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখে কিছুটা মনক্ষুণ্ণ হয়, কারণ প্রিয়তার রেজাল্ট খুব ভালো ছিল। এইচএসসি লেভেলে এবং প্রিপারেশন ঢাকার টপ দুটোতে চান্স হবার মতো ছিল। এখন পরিবার ছেড়ে অত দূরে ময়মনসিংহে যেতে হবে। বাবা মা বড় ভাইকে ছাড়া কখনো থাকেনি প্রিয়তা, অনেক আদুরে সে। এখন চান্স পাওয়াতে ওর যেতেই হবে। একরাশ মন খারাপ ও নতুন পরিবেশে যাওয়া অদ্ভুত আনন্দ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসে প্রিয়তা। সেখানেই তার দেখা হয় আকাশের সাথে। আকাশ তখন সেকেন্ড ইয়ার শেষ করে নতুন থার্ড ইয়ারে।
মানব কঙ্কাল নিয়ে সে ক্যাম্পাসে যাচ্ছে। কয়দিন পর এটাকে বিক্রি করতে হবে। আর আকাশ ও তার এক বন্ধু অনেক কষ্টে টাকা জমিয়ে এটা কিনেছে। এটাকে যত্ন করে সব সময়। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে কঙ্কাল ওরফে বনি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার ফলে এক হাতের হিউমেরাস সহ রেডিয়াস ও আলনা আলাদা হয়ে যায়। আকাশ আর বনির দিকে একবার তাকায়, তো আবার সামনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়ানো মেয়েটার দিকে তাকায়। আকাশ মাটিতে হাঁটু গেড়ে বসে বনির হিউমেরাস, রেডিয়াস ও আলনা তুলল। প্রিয়তা ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আকাশ যখন উঠে প্রিয়তার দিকে তাকালো, তখন প্রিয়তা আকাশের চোখ মুখে বিষণ্ণতা দেখতে পেল। আকাশ বিষণ্ণ মনে বলে, কি করলেন আপনি এটা? বনিকে আমি কত যত্ন করি যাতে কোনো ক্ষতি না হয়। এখন ওকে কয়েক মাস পর নিউ স্টুডেন্টদের কাছে বিক্রি করলে কি আমি আমার কেনা মূল্যের কাছাকাছি পাবো? প্রিয়তার বুক কাঁপছে। ছেলেটা যে তার সিনিয়র সেটা বুঝতে পারছে। এখন সিনিয়র যদি র্যাগ দেয়, র্যাগিংকে অনেক ভয় পায় প্রিয়তা। স্কুলে একবার সিনিয়র আপুরে র্যাগ দিয়েছিল। সেদিন প্রিয়তার বেনি করা চুল খুলে দিয়ে সবার সামনে অপমান করেছিল। প্রিয়তার সেদিন রাতে কাঁদতে কাঁদতে জ্বর এসে গিয়েছিল। এখন যদি সিনিয়র ছেলেটাও র্যাগ দেয়, চোখ ছলছল করে উঠল প্রিয়তার। আকাশ তখন কথাগুলো বলে বনির হাড্ডিগুলো ভালো করে দেখছিল। এরপর আবার সামনে তাকিয়ে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কারণ তার সামনে দাঁড়ানো মেয়েটির চোখে জল ভরে উঠেছে। যে কোনো সময় সেটা গড়িয়ে পড়ার অপেক্ষা। আকাশ তো তাকে এমন কিছু বলেনি যে কাঁদবে। আকাশ ভরকে গিয়ে বলে, আপনি কাঁদছেন কেন? প্লিজ কাঁদবেন না। মেয়েরা আমার সামনে কাঁদলে আমার গিল্টি ফিল হয়। প্লিজ ডোন্ট ক্রাই। আকাশ যতই কাঁদতে মানা করুক, প্রিয়তার তো কান্না পাচ্ছেই। আকাশ বলাতে আরও কান্না করে দেয়। তারপর নাক টেনে বলে, আমাকে মাফ করে দিন ভাইয়া, আসলে আমি অন্যমনা ছিলাম। নতুন পরিবেশ, তাও কাউকে চিনি না, সরি ভাইয়া। আকাশ সান্ত্বনা দিয়ে বলে, কাঁদবেন না আপনি, পুরো দোষ আপনার না। আমিও টেনশনে কিছুটা অন্যমনস্ক ছিলাম। কপালে থাকলে আর কিছু করা যায় না। ছেলেটার নম্র ব্যবহারে কিছুটা শান্ত হয় প্রিয়তা। তারপর ছেলেটাকে কঙ্কালটার দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তার খারাপ লাগে। প্রিয়তা বলে, কিছু মনে করবেন না, আমি মেডিকেলের প্রথম বর্ষের স্টুডেন্ট। আমার কয়দিন পর মানব কঙ্কাল লাগবে। আপনি যদি এটা বিক্রি করেন তো আমি কিনবো। আমার জন্য ক্ষতি হয়েছে, তাই আমি আপনার প্রাপ্য মূল্য দিব। আকাশ অবাক হয়। তারপর বলে, না, সমস্যা নেই, আপনার কিনতে হবে না, আমি বুঝে নিব। আপনি কেন ভাঙা বনি নেবেন? প্রিয়তা তাড়া দিয়ে বলে, ভাঙা কোথায়, আমিই তো কিনবো পড়ার জন্য। এতে যেমনই হোক, আপনি যখন বিক্রি করবেন আমাকে বলবেন, আমিই কিনবো। আকাশ বিনিময়ে স্মিত মুচকি হাসে। তারপর চলে যায়। প্রিয়তা সেখানেই দাঁড়িয়ে থাকে। ছেলেটার নাম তার জানা হয়নি, তবে ছেলেটার ব্যবহার ও হাসিটা তার ভালো লেগেছে। প্রথম দেখাতে ছেলেটার ক্ষতি করে দিও এত নম্র ব্যবহার, তাহলে ছেলেটা তার আপন মানুষদের সাথে কতটা আন্তরিক। এগুলো ভেবে প্রিয়তা নিজের মাথায় নিজে চাটি মারে। তারপর মুচকি হেসে চলে যায়। প্রথম দিন ইন্ট্রোডাক্টরি ক্লাস ভালোভাবে কাটে। তার পরের দিনও ভালো কাটে। এক সপ্তাহ ক্লাসের পর প্রিয়তা সহজে কারোর সাথে মিশতে পারে না। রুমমেট 3টা মেয়ের মধ্যে একটা থার্ড ইয়ারে আছে। একদিন ক্লাস শেষে প্রিয়তা ক্লান্ত হয়ে নিজের বেডে গা এলিয়ে দিলে রুমমেট বড় আপুটা কারোর সাথে কথা বলছিল ফোনে। তখন শুনতে পায়, আহারে, ছেলেটার পৃথিবীতে আর কেউ রইল না। এক চাচা ছিল, সেও চলে গেল। ক্লাস শেষ যখন ফোন তুললো, তখন খবর পাওয়ার মাত্রই ছেলেটা সে কি কান্না। সত্যি খারাপ লাগলো ইয়ার। হ্যাঁ, আমি ওকে প্রতিদ্বন্দ্বী মানি পড়াশুনোতে। স্যারেরা আকাশ বলতেই পাগল। কিন্তু এতিম ছেলেটার দুনিয়ায় আর কেউ রইল না। এক চাচা ছিল, আজও সেও চলে গেল। ওর ভদ্রতার জন্যই ব্যঙ্গ করতাম। খারাপ লাগছে খুব রে। আল্লাহ আর কাউকে ওর মতো পরিস্থিতিতে না ফেলুক। প্রিয়তার এটুকু শুনে অনেক খারাপ লাগে। বাবা মায়ের থেকে শুধু কয়েক মাইল দূরে থেকে প্রিয়তার কষ্ট হচ্ছে, তো ওই ছেলেটার কি অবস্থা? প্রিয়তা তো ছেলেটাকে চেনেও না। প্রিয়তা ছেলেটাকে চেনার জন্য ওই আপুর কাছে যায়। তারপর আপুর কথা বলা শেষ হবার অপেক্ষা করতে থাকে। কথা বলা শেষ হলে প্রিয়তা জিজ্ঞেস করে, আপু, কার কে মারা গেছে? রুমমেট বড় আপু দীর্ঘশ্বাস ফেলে বলে,
আর বলিস না, আমাদের ব্যাচের টপার আকাশ, যার সাথে আমার টপার হওয়া নিয়ে প্রতিযোগিতা চলে, তার চাচা মারা গেছে। শুনেছি ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা গিয়েছিল। এরপর থেকেই ছোট আকাশকে ওর চাচাই বড় করেছে। ওর চাচা যখন পড়াশুনো করতো তখন থেকেই ভাতিজাকে সে পালে। বিয়েও করেনি নাকি ওর চাচা। 15 বছর ধরেই আকাশ ওর চাচার সাথেই থাকে। আজ খবর এলো ওর চাচা নাকি স্ট্রোক করে মারা গেছে। ছেলেটার দুনিয়াতে কেউ রইল না রে। প্রিয়তার চোখ ভরে আসে। সে আবারও জিজ্ঞেস করে, ভাইয়াটার কোনো ছবি আছে? আমি তো চিনি না তাই। রুমমেট বড় আপু তার ফোনে গ্রুপ ফটো থেকে আকাশকে দেখায়। প্রিয়তা চিনতে পারে, কারণ এটা সেদিনের ছেলেটাই। প্রিয়তা আর কিছু বলে না, নিজের বেডে চলে আসে। অজু করে আসরের নামাজ পড়ে নেয়। নামাজের মোনাজাতে আকাশের চাচার আত্মার শান্তি ও আকাশের মনোবল বাড়ানোর জন্য দোয়া করে। রাতেও ঘুমানোর সময় প্রিয়তার অস্থির লাগা ও চোখে বারবার পানি চলে আসছিল। কেন আসছিল সেটাও প্রিয়তা বুঝতে পারছিল না। আকাশের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানার পর থেকে বারবার সেদিনের আকাশের দেওয়া স্মিত মুচকি হাসি মনে পড়ছে। মন ছটফট করছে একবার আকাশকে দেখতে, সান্ত্বনা দিতে যে, তুমি নিজেকে একা ভেবো না, কেউ তোমার সাথে না থাকলেও আমি আছি। এর আগে প্রিয়তার কারো কষ্টের কথা শুনলে এতটা কষ্ট হয়নি। স্বভাবত নরম হলেও কাউকে এভাবে সান্ত্বনা বা সহানুভূতি দিতে চায়নি। আজ কেন? আরও 4 দিন কেটে যায়। প্রিয়তা ক্যাম্পাসে আকাশকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। পাবেই বা কী করে? আকাশ এখনও ক্যাম্পাসে আসেনি। 4 দিন পর যখন বিধ্বস্ত আকাশকে ক্যাম্পাসে দেখলেও প্রিয়তা তৎক্ষণাৎ নিজের ক্লাসের কথা ভুলে গিয়ে দৌড়ে আকাশের কাছে যায়। তারপর হাঁপাতে থাকে। আকাশও হঠাৎ একটা মেয়েকে নিজের সামনে এসে হাঁপাতে দেখে আনমনা থেকে চমকে ওঠে। প্রিয়তা এটা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনি? আকাশ চুপ করে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আসে। প্রিয়তার মায়া লাগে এই অসহায় চাহনি দেখে। প্রিয়তা নরম স্বরে বলে, সামলান নিজেকে। জানি আপনার কষ্ট হচ্ছে অনেক, আমার বলাতেও কষ্ট কমবে না, তবে আপনাকে তো বাঁচতে হবে। সবাই চিরদিন থাকে না। জানি এই কথা শুধু সান্ত্বনা দেওয়া যায়, যার হারায় সে বোঝে। আকাশ মুখ খোলে, তারপর বলে, আমার কেউ নেই। আমি এই দুনিয়াতে এক ছিন্নমূল হয়ে গেছি। আমার আপনজন বলতে চাচা ছিল, যে কিনা আমার আপন চাচা না। সে আমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিল। আমাকে সে সেদিন না বাঁচালে হয়তো বাবা মায়ের সাথে আমিও মরে যেতাম। আমার আগের কিছু মনে নেই, তাই 6 বছরের আমিকে চাচা নিজের কাছেই রাখে। আমার আদৌ কোনো আত্মীয় স্বজন আছে বলে আমার মনে নেই ঠিক করে। 6 বছরের বাচ্চা তখন আমি নিজের নাম ও বাবা মায়ের নাম বলতে পেরেছিলাম, তাও অ্যাক্সিডেন্টের 3 সপ্তাহ পর, কারণ আমি খুব বাজেভাবে আহত হয়েছিলাম। একা হয়ে গেলাম আমি। প্রিয়তা কিছু বলবে তার আগেই আকাশ চলে যায়। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে আকাশের যাওয়া দেখছে। সময় তার কারোর জন্য অপেক্ষা করে না। সময় ঠিক চলে যায়। সময়ের সাথে সাথে প্রিয়তার মনে আকাশের জন্য দুর্বলতা বেড়েই চলেছে। দিন দিন সব ভুলে সে আকাশের ভাবনায় নিমগ্ন থাকে। রাতেও ঘুম হয় না বলে চোখের নিচে কালশিটে ভাব চলে আসছে। কেন প্রিয়তা আকাশের ভাবনাতে মগ্ন থাকে তা প্রিয়তা কিছুটা উপলব্ধি করতে পেরেছে। তবে আকাশ তো তাকে এমন কোনো ইঙ্গিত দেয়নি। আর আকাশকে প্রিয়তা সব সময় একা বসে থাকতে দেখে চুপচাপ। মাঝে মাঝে আকাশের বন্ধুদের দেখা যায়, কিন্তু প্রায় একা থাকে। প্রিয়তা আকাশের সাথে গিয়ে বসে কথা বলতে চাইলে আকাশ সৌজন্যতা রক্ষার জন্য একটু টুকটাক উত্তর দিয়ে স্থান ত্যাগ করে। প্রিয়তা বুঝে তাও বারবার আকাশের কাছে যায়। এভাবেই কিছুদিন চলে যায়। আকাশ ওর চাচার মৃত্যুর 40 দিনের দিন আবারও চট্টগ্রাম যায়। প্রিয়তা তো সকাল থেকে ক্যাম্পাসে আকাশকে দেখতে না পেয়ে আকাশের বন্ধু হৃদয়কে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদয় তার ফ্রেন্ডের সাথে গল্প করছিল। প্রিয়তা সেখানে গিয়েই জিজ্ঞাসা করে। সালামের প্রতি উত্তরে হৃদয়ও সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়তা খানিকটা ইতস্ত করে বলে, মানে ভাইয়া, আকাশ ভাইয়া কোথায়? প্রিয়তা কথাটা বলার পর লক্ষ্য করে হৃদয় সহ হৃদয়ের সাথে থাকা রামিসা, ইফা ও সাগর কিভাবে যেন দেখছে। প্রিয়তা ঘাবড়ে যায়, তাই তাড়াহুড়া করে বলে, না মানে
আমার তার থেকে মানব কঙ্কাল কেনার কথা ছিল। আমার জন্যই ওটা কিছুটা ভেঙে গিয়েছিল, আমি কিনতে চাই ওটা। প্রিয়তার কথা শুনে ওরা এবার স্বাভাবিক দৃষ্টিতে তাকায়। হৃদয় বলে, আকাশের চাচার আজকে মৃত্যুর 40 দিন, এই জন্য আকাশ চট্টগ্রাম গেছে ওর চাচার রেখে যা বাড়িটা ভাড়া দিবে, আর সেখানে কিছু এতিম বাচ্চাদের যাদের ওর চাচা মাঝে মাঝে খাওয়াতো তাদের খাওয়াবে। প্রিয়তা শুনল, তারপর বলল, উনি অনেকটা ভেঙে পড়েছেন, চুপচাপ থাকে দেখি। ইফা বলে, আকাশ এমনিও চুপচাপ, আমাদের 5 জন ফ্রেন্ডের মধ্যে ওই এত চুপচাপ, না হলে মেহের ওকে যা জ্বালায় আমারই তো রাগ ওঠে, কিন্তু আকাশ শুধু বুঝায়। রামিসা বলে, ওই ঢঙ্গির কথা বলবি না ইভা। বুঝি না, আকাশটা যদি একটু স্ট্রিক্টলি কথা বলে মেহেরকে, তাহলেই তো সে মেহের চুপ হয়ে যায়, কিন্তু না, মেহের আকাশের গা ঘেঁষে আর আকাশ তাকে আস্তে আস্তে কথা বলে। আমি হলে না থাপ্পড় দিয়ে বিদায় করতাম। জুনিয়র মেয়ের কিনা সিনিয়রদের সাথে এরকম করে এসে দেখতেছে আকাশ ইন্টারেস্টেড না, তাও মেয়ের লজ্জা হয় না। হৃদয় বলে, আকাশ এমনই, ওরে কিছু বললেও ও কিছু বলে না। প্রিয়তার খারাপ লাগে, আকাশ কেন ওই মেহের নামের মেয়েটাকে কিছু বলে না। তাহলে কি আকাশও মেহের মেয়েটাকে পছন্দ করে? প্রিয়তা চলে যায় সেখান থেকে। যাওয়ার আগে হৃদয়ের বলা কথাতেও ভাবাবেগ দেখায় না। প্রিয়তাকে চলে যেতে দেখে সাগর ডাক দিয়ে বলে, এই যে, তুমি কঙ্কাল নিলে আমাদের থেকে নিতে পারো। আকাশের সাথে আমি ও হৃদয় একসাথে কঙ্কালটা কিনেছিলাম। প্রিয়তা তাতেও দাঁড়ায় না, চলে যায়। সেদিন রাতে প্রিয়তা সারা রাত বিছানায় শুয়ে নিঃশব্দে কেঁদেছে। বেচারির কষ্ট হচ্ছে অনেক, কিন্তু বলতে পারছে না কাউকে। পরের দিন আকাশ ক্যাম্পাসে এলো। কাল রাতের ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে। এখন জার্নি করার কারণে শরীর ক্লান্ত দেখাচ্ছে। দূর থেকে প্রিয়তার সব খেয়াল করছে। প্রিয়তার চোখ মুখ ফুলে আছে, চোখ তো লাল হয়ে আছে। রুমমেটটা জিজ্ঞাসা করেছিল, তখন বলেছে মাথা ব্যথাতে ঘুমোতে পারিনি। হঠাৎ দেখলো একটা মেয়ে আকাশের হাত জড়িয়ে ধরল। প্রিয়তার বুক ধক করে উঠল, কিছুটা এগিয়ে যায়। তারপর পিলারের আড়ালে দাঁড়ায়। আকাশ তখন নোটিশ বোর্ডের কাছে কি যেন দেখছে, হয়তো পরীক্ষার ডেট দেখছে। প্রিয়তা শুনতে পায় আকাশের হাত জড়িয়ে ধরা মেয়েটি বলছে, আই মিস ইউ সো মাচ বেবি। আমাকে বলে গেলে কি হতো, আমিও তোমার সাথে যেতাম। ইউ হার্ট মি। প্রিয়তা নিজের এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরেছে। তখন আকাশ বলে, দেখো মেহের, আমার পিছু ছেড়ে দাও। তোমাকে কতবার বলেছি বলতে পারো আমি তোমার মতো না, আমার এসব ভালো লাগে না। আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার স্ট্যান্ডার্ডের জীবনসঙ্গী পেয়ে যাবে। মেহের তখন আকাশকে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমার তো তোমাকে পছন্দ। তোমার মতন ছেলে কই পাবো বলো? সব দিক দিয়ে পারফেক্ট তুমি। আই লাভ ইউ আকাশ, প্লিজ ডোন্ট রিফিউজ মি। প্রিয়তার দিকে মেহেরের পিঠ ছিল। প্রিয়তার আবারও কান্না পাচ্ছে। আকাশের মুখটা দেখে প্রিয়তা তখনই চোখাচোখি হয় আকাশের সাথে প্রিয়তার। প্রিয়তা সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়। পেছন ফিরে আর দেখে না। দেখলে হয়তো দেখতে পারতো যে আকাশ মেহেরের হাত কিছুটা রুডলি চিটকে ছাড়িয়ে নেয়। প্রিয়তা কয়েকদিন ধরে আকাশকে এড়িয়ে চলে। মেহেরের সাথে দেখলে দূরে চলে যায়। আকাশ একদিন ডাক দিয়েছিল, কিন্তু প্রিয়তা শোনেনি। এর মধ্যে টার্ম পরীক্ষা চলছে। পরীক্ষা আজ শেষ দিন, 5 দিন বন্ধ পাবে। কয়েকজন বাদে সবাই নিজের বাড়িতে যায়। কয়েকজন যায় না, কারণ তাদের টিউশনি আছে। প্রিয়তা তো এমনিতেই বাড়ি পাগল, তাই সে ব্যাকপ্যাক করবে হলে গিয়ে। পরীক্ষার পর বের হবার পর দেখে আকাশ দাঁড়িয়ে আছে। প্রিয়তা কিছুক্ষণ চেয়ে রইল, তারপর ইগনোর করে চলে যেতে ধরলে আকাশ ডাক দেয়, প্রিয়তা। থামলো প্রিয়তা। এই প্রথম তাকে আকাশ নাম ধরে ডাকলো। এর আগে ডাকলো মিস মিস করে ডাকতো। প্রিয়তা থেমে যাওয়ায় আকাশ সামনে এসে বলে, তোমার সাথে একটু কথা আছে, যদি সময় হয় তো একটু ওদিকটায় আসবে। আকাশ তাকে তুমি করে বলল। ভাবতেই প্রিয়তার লজ্জায় গাল ওর নাক রক্তিম হয়ে যাচ্ছে। প্রিয়তা যায় আকাশের সাথে। আকাশ বলে, আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো। তুমি আমার সাথে মেহেরকে দেখলে কষ্ট পাও, তা আমি লক্ষ্য করেছি। তুমি খুব ভালো মেয়ে। আমার জন্য নিজের জীবন নষ্ট করো না, আমার থেকে বেটার কাউকে পাবে। আমি এই একাকী জীবনে কাউকে এনে তাকে কষ্ট দিতে চাই না। তোমার
আকাশকে থামিয়ে দিয়ে প্রিয়তা বলে, আপনি কি তাহলে চিরকাল এইভাবে থাকবেন? কোনো সময় কি আপনি কাউকে জীবনসঙ্গী করবেন না? আপনার চাচা মারা গেছে বলে কি আপনি নিজেকে একা ভাবছেন? কিন্তু আপনার পাশে আপনার বন্ধুরা আছে। আপনি এক সময় তো কাউকে না কাউকে জীবনের জায়গা দিবেনই। আকাশ সুবিশাল অন্তরিক্ষের দিকে তাকিয়ে বলে, আমার নামের মতো যদি আমার জীবনেও আপন মানুষদের লিস্ট বিশাল হতো তাহলে কত ভালো হতো। এক চাচা আমাকে রাস্তা থেকে এনে চিকিৎসা করেছে, সেও বিয়ে করেনি। তার বিয়ে না করার দুইটা কারণ। যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিনই তার ভালোবাসার মানুষটার বিয়ে দেয়া হয়, অন্যত্র জোর করে। চাচা আর তার ভালোবাসার মানুষটা ব্যাচমেট ছিল। দুজনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত নৃবিজ্ঞান নিয়ে। চাচা তখন অনার্স ফাইনাল ইয়ার শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে, ওর সাথে জব খুঁজছে তার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে। কিন্তু বিধাতার মর্জি তো অন্য ছিল। বেকার ছেলের কাছে ওই আন্টিকে তুলে দিবে না তার পরিবার। চাচার পারিবারিক অবস্থা তখন মধ্যবিত্ত। দাদি ও দাদা অসুস্থ। চাচার সব দিক সামলাতে হিমশিম খাওয়া অবস্থা। 4-5টা টিউশনি করিয়ে চলতো চাচা ও তার পরিবার। এক বোন ছিল চাচার, তাকে বিয়ে দিতে গিয়ে অনেক পুঁজি হারিয়েছে। চাচার বোনের শ্বশুরবাড়ি থেকে যৌতুক চাইনি, কিন্তু চাচার বোন দেখতে একটু শ্যামলা ছিল বলে দাদা মেয়েকে আসবাবপত্র দিয়েছেন। আকাশ থমকালো। প্রিয়তা মনোযোগ দিয়ে শুনছে। আকাশ তারপর বলে, চাচা আন্টির বাবার কাছে অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু তাদের মন গলেনি। আন্টির বাবা আন্টিকে কসম দেয়াতে আন্টি কান্না ছাড়া আর কিছু করতে পারেনি। বিয়ে হয়ে যায় আন্টির এক সরকারি কর্মকর্তার সাথে। চাচা সেদিন ভগ্ন হৃদয় নিয়ে রাস্তায় হাঁটছিল। তখন এক নিরিবিলি রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যাওয়া গাড়ি নজরে আসে। সেখান থেকে এক বাচ্চার আবছা কান্নার শব্দ আসছে। চাচা সেদিকে এগিয়ে গিয়ে দেখে এক মহিলা তার 6 বছরের শিশু সন্তানকে আগলে রেখেছে। মহিলাটার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু নিজের সন্তানের রক্তাক্ত অবস্থায় কান্নাতে হয়তো তখনও প্রাণ বায়ু তার দেহ ত্যাগ করেনি। চাচা গিয়ে কোনো মতে একপাশের দরজা খুলে বাচ্চাটাকে বের করে। মহিলাটা তখন চাচার হাত ধরে কিছু বলতে নিয়েও বলতে পারে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর মহিলাটির স্বামী তো আরও আগেই মারা গেছে। প্রিয়তার চোখ গড়িয়ে পানি পড়ছে। আকাশ তা দেখে মলিন হেসে বলে, সেই বাচ্চাটি আমি। চাচা তখন সবার থেকে লুকিয়ে আমাকে নিয়ে যায় হসপিটালে। নিজের ভাতিজার পরিচয় দিয়ে আমার চিকিৎসা করায়। চাচা তখনও জানতো না আমার পরিচয়, তবে তার বন্ধু এক ইন্টার্ন ডাক্তার ছিল, তাকে দিয়েই ম্যানেজ করে নেয়। এরপর আমি সুস্থ হই ধীরে ধীরে। নিজের নাম ও বাবা মায়ের নাম বলতে পারলেও আমার বাকি পরিচয় জানা যায়নি। এরপর থেকে চাচা আমাকে নিজের কাছে এনে রাখে। দাদা দাদি চাচাকে বিয়ে করাতে চেয়েছিল চাচার মাস্টার্স শেষ হওয়ার পর, কিন্তু চাচা রাজি হয়নি। তারপর আমার যখন 9 বছর বয়স, তখন দাদা দাদিও মারা যায়। চাচার বোনও চাচাকে বিয়ে করাতে চেয়েছিল অনেক, কিন্তু চাচা তার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারবে না আর আমার অবহেলা হবে ভেবে আর বিয়ে করলো না। প্রিয়তা বাকরুদ্ধ। আকাশের এই চাচা ওকে এতটা ভালোবাসতো। আজকাল তো আপন চাচাও এমনটা করে না। আকাশ শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন আমি শূন্য, তাই কাউকে জীবনে জায়গা দিয়ে জীবন নষ্ট করতে চাই না। যেদিন আমার মনে হবে আমার জীবনে কেউ আসতে পারে, এমন অ্যাবিলিটি আমার আছে, সেদিন জীবন সঙ্গিনী খুঁজব। প্রিয়তা অশ্রু টইটুম্বর নয়নে চেয়ে বলে, এটা বললেই পারেন যে আমাকে আপনার পছন্দ না। আমি তো আর মেহের আপুর মতো সুন্দরী না। আমাকে আপনি কেনই বা পছন্দ করবেন? সমস্যা নেই, আমার জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি আপনার জন্য, তাই আমি হয়তো কখনো আর কাউকে ভালোবাসতে পারবো না। জীবনের 19টা বসন্ত কাউকে আমার হৃদকুটিরে জায়গা দিতে পারিনি, আর যখন জায়গা দিলাম, থাক, ভালো থাকবেন। মেহের আপু খুব সুন্দর, সুখী হন তাকে নিয়ে। আকাশ হতবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ মুখ বলে দিচ্ছে এমনটা সে ভাবেনি। প্রিয়তা চোখ মুছে চলে যেতে নিলে আকাশ ওর হাত ধরে আটকায়। তারপর স্বগতোক্তি করে বলে, পূর্ণিমার চাঁদও ততটা সুন্দর না যতটা তুমি আমার চোখে। চমকে তাকায় প্রিয়তা। আকাশ চোখে হেসে তাকিয়ে আছে। প্রিয়তা এবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। আকাশ হকচকিয়ে যায়। হুট করে কান্না কেন করলো? আকাশ প্রিয়তার হাত ছেড়ে 2 কাঁধে হাত রেখে বলে, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমি তোমাকে হার্ট করতে চাইনি। প্রিয়তা নাক টেনে আকাশের হাতে চাপড় মেরে বলে, এত বোকা কেন আপনি? বোকা বলেই তো এই মেহের আপনাকে তার বয়ফ্রেন্ড বললে সবার কাছে।
কারো মুখে বলাতেই কি আমি তার হয়ে যাব? আমি তো ইতিমধ্যে এক ভীত হরিণীর মায়ায় আসক্ত। আমার হৃদ অন্তরিক্ষে সে একমাত্র প্রণয়িনী, সে আমায় প্রণয়িনী। লাজুক হাসে প্রিয়তা। জীবনের প্রথম প্রেম, প্রথম কারো কাছ থেকে নিজের জন্য হৃদয় থেকে ভালোবাসার অনুরক্তি নারী হিয়া আজ লাজে রাঙা। লজ্জায় মাথা নুয়ে আসে প্রিয়তার। আকাশ এক হাত দিয়ে থুতনি ধরে প্রিয়তার মাথা উঁচু করায়, তারপর বলে, এই ছন্নছাড়া জীবনে তোমাকে ভালোবাসতে ভয় করে। আমার জন্য যদি তোমার জীবন নষ্ট হয়ে যায়, আমি কখনো চাই না তোমার জীবন নষ্ট হোক। তোমার সুখের জন্য আমি আমার আকাশও তোমায় লিখে দিতে পারি, আবার আমার আকাশ যদি তোমার অমঙ্গলের কারণ হয় তো সেটা সরিয়েও নিতে পারি। আকাশের মুখে হাত দিয়ে চুপ করায় প্রিয়তা, তারপর আতকে উঠে বলে, আমার মঙ্গলের জন্য আমি আপনাকে ছাড়তে চাই না। আমি অল্পতে তুষ্ট, কিন্তু সব সময় আপনাকে আমার পাশে চাই। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসে। সে অন্তরিক্ষ প্রণয় দুজনকে ঘিরে। সময়ের পাতায় লিপিবদ্ধ হয় ওদের আরও অনেক ভালোবাসার অনুভূতি। দুজন দুজনকে অনেক ভালোবাসে। আকাশের বন্ধুরা অনেক খুশি, কারণ তাদের একাকী বন্ধুটার জীবন গুছাতে তার প্রণয়িনী চলে এসেছে। মেহের নামের মেয়েটা প্রিয়তাকে অনেক কষ্ট দিতে চেষ্টা করেছে, মাঝে মাঝে সিনিয়র হিসেবে টর্চার করত, কারণ আকাশকে প্রিয়তা নিজের করেছে বলে। মেহেরের সিনক্রিয়েট আকাশ একদিন রিয়াক্ট করে মেহেরকে চর মেরেছিল। মেহের সেদিনের পর অপমানে আর আকাশের সামনে পড়েনি। ভালোবাসাময় একটি বসন্ত পেরিয়ে গেল ওদের। প্রিয়তা সেকেন্ড ইয়ারে আর আকাশ ফোর্থ ইয়ারে। আকাশ তো ঠপারই আছে। প্রিয়তা টপার না হতে পারলেও আকাশের পড়া নিয়ে তদারকিতে টপ 5 জনের মধ্যে থাকতে পারে। আকাশ শত ব্যস্ততার মধ্যেও তার প্রণয়িনীকে সময় দেয়। দিনের একটা সময় ওদের লেখাই থাকে। আকাশের এত ভালোবাসা, আগলে রাখা সব কিছুতে প্রিয়তা এতটাই আসক্ত যে আকাশ যদি ফোন তুলতে একটু দেরি করে তো প্রিয়তা ব্যস্ত হয়ে যায়। হারানোর ভয়ে প্রিয়তার মাঝে প্রবল। এমন না যে হারানোর ভয়ের কারণে ওরা কোনো বিবাহ ব্যথিত ফিজিক্যাল রিলেশনে যুক্ত হয়েছে। আকাশ প্রিয়তাকে বিয়ে করে নিজের করতে চায়। নিজের প্রণয়িনীকে সে কলঙ্কিত করতে চায় না। দেখতে দেখতে আকাশের MBA শেষ হয়ে সে ইন্টার্নশিপ করছে। প্রিয়তাও থার্ড ইয়ারে উঠেছে। প্রিয়তার পরিবার মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা তোলে প্রিয়তার কাছে, তবে প্রিয়তা বুঝেও এড়িয়ে যায়। আকাশকে বললে আকাশ মনমরা হয়ে যায়। সে অন্তত চায় না তার চাচার মতো নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে। চাচার লিখে দেওয়া মাঝারি বাগান সহ একতলা বাড়িটা তো আছে, কিন্তু পরিবারবিহীন একটা ছেলে আকাশ। আকাশ প্রিয়তাকে মাঝে মাঝেই বলে, যদি একবার আমার হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ পেতাম তাহলে আর তোমাকে হারানোর ভয় থাকতো না। ইন্টার্নশিপের ডিউটি, সাথে ব্রেক টাইমে টিউশনি, আবার ভর্তি কোচিংয়ে স্টুডেন্ট পড়ানো, এসব আকাশ করে। প্রিয়তার বাবা মা যদি মেয়ের লাইফ সিকিউর করার জন্য অন্যত্র বিয়ে না দেয়, সেজন্যই কঠোর পরিশ্রম করে আকাশ। সারাদিন শেষে যখন দুজন দুজনের সাথে ফোনে কথা বলে তখন সব ক্লান্তি এক সুখকর মনে হয়। প্রিয়তার থার্ড ইয়ারের মেডিকেল সেমিস্টারের পর প্রিয়তাকে তার পরিবার জরুরি তলব করে। প্রিয়তা সেখানে গিয়ে জানতে পারে তার বাবা তার বিয়ের জন্য ছেলে দেখছে। দুজন ছেলে পছন্দ করেছে তারা। একজন সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন হার্ট সার্জন, বয়স তার 30। আরেকজন চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন স্পেশালিস্ট এবং তার বয়স 29। প্রিয়তার বাবা চট্টগ্রাম মেডিকেলের ডাক্তারকে প্রিফার করছে। সোহরাওয়ার্দী মেডিকেলের সে যোগ্যতায় ভালো হলেও ছেলের পরিবার ছোট, 2 ভাই ও বোন আছে এবং মা অসুস্থ, এটা জেনে কিছুটা দ্বিমনা, কারণ তাদের মেয়েও ডাক্তার হবে। তখন যদি ছেলে বা তার পরিবার মেয়ের উপর প্রেশার ক্রিয়েট করে তো। আর চট্টগ্রাম মেডিকেলের ডাক্তারটা মা, বাবা, বড় ভাই, ভাবি আছে, আরেক ভাতিজি। প্রিফারেবল কম্বিনেশন। প্রিয়তাকে এসব জানানোর পর থেকে প্রিয়তা থম মেরে আছে। তার পরিবার যে রীতিমতো একজনকে বাছাই করে ফেলেছে তা সে বুঝে গেছে, কিন্তু প্রিয়তা তো আকাশ ছাড়া আর কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবে না। রাতের খাবারের পর প্রিয়তা তার বাবা মা ও ভাইকে একত্রে আসতে বলে। তারপর কিভাবে বলবে সেটাই ভাবতে কিছু সময় লাগিয়ে দেয়।
প্রিয়তার পরিবার অধীর আগ্রহে আছে, হয়তো এই ভেবে যে মেয়ে তাদের এখন রাজি হবে আর চট্টগ্রামের ছেলেটাকে পছন্দ করবে। নিজেকে সামলে প্রিয়তা বলে, তোমাদের একটা কথা জানানো হয়নি। প্রিয়তার মা, বাবা ও ভাই ভ্রুকুচকে তাকায়। প্রিয়তা আমতা করে বলে, আমি একজনকে ভালোবাসি। কথাটা বলেই প্রিয়তা ভয়ে আড়ষ্ট হয়ে যায়। বিপরীত পাশের মানুষদের রিয়াকশন কি হতে পারে তা ধারণা নেই প্রিয়তার। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর প্রিয়তার বাবা গম্ভীর স্বরে বলে, ছেলেটাকে প্রিয়তা এই প্রথম তার বাবার এভাবে কথা নিজের জন্য শুনল। ভয়ে প্রিয়তা কান্না করে দিবে অবস্থা। প্রিয়তাকে চুপ থাকতে দেখে প্রিয়তার মা রুড়ো স্বরে বলে, তোমাকে আমরা পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, সেখানে প্রেম করতে না। এখন চুপ করে আছো কেন? জবাব দাও, ছেলেটা কে? প্রিয়তার ভাই তার মাকে থামিয়ে বলে, আহ মা, থামো তুমি, প্রিয়াকে বলতে দাও। বল প্রিয়া, কাকে ভালোবাসিস? প্রিয়তা শুকনো ঢোক গিলে বলে, আকাশ নামের একজনকে। সে এখন ইন্টার্ন করছে, 6 মাস হলো, আমার সিনিয়র। প্রিয়তার ভাই বলে, তার মানে ছেলেও ডাক্তার? তো আব্বু আম্মু তোমরা বলো। প্রিয়তার বাবা গম্ভীর স্বরে বলে, এবার ময়মনসিংহ যে ছেলেকে বলবে সে যেন তার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসে। প্রিয়তা এবার আরও ঘাবড়ে গেছে। কিভাবে বলবে যে আকাশের পরিবার নিখোঁজ, আর যাকে পরিবার মানত সেই মানুষটা নেই। এগুলো জানলে তো ওর বাবার রিয়াকশন কি হবে সেটা প্রিয়তা ঠাউর করতে পারছে না। প্রিয়তা ভয়ে আর এগুলো বলে না। যদি কোনো ঝামেলা হয়ে যায় আস্তে ধীরে তার ভাইয়ের মাধ্যমে বলাবে, এখন বলবে না। আগে একটু স্থিতিশীল হোক পরিস্থিতি। কোনোভাবেই সে আকাশকে হারাতে রাজি না। ময়মনসিংহ ফিরে গিয়ে প্রিয়তা তার ভাইকে সবটা জানায়। প্রিয়তা আশা করেছিল ওর ভাই ওর পাশে থাকবে, কিন্তু না। এক ভাইও তার বোনের সিকিউরিটি চায়। পরিবারবিহীন ছেলের কাছে বোন বিয়ে দিতে তারাও চিন্তা করতে হয়। প্রিয়তার ভাই থম মেরে তারপর কল কেটে দেয়। আর এদিকে প্রিয়তা টেনশনে শেষ। তার প্রচণ্ড ভয় করছে, যদি তার পরিবার আকাশের কেউ নেই বলে মেনে না নেয়। প্রিয়তা তৎক্ষণাৎ আকাশকে কল করে। কল রিসিভ করে আকাশ বলে, আসসালামু আলাইকুম রানী সাহেবা। ওয়ালাইকুম সালাম। শোনো, আমাকে তুমি আজকেই বিয়ে করবে। আকাশের কথার জবাবে প্রিয়তা এভাবে দেয়। আকাশ তো অবাক, হুট করে বিয়ের কথা কেন? আকাশ প্রিয়তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে হুট করে বিয়ের কথা? প্রিয়তা অস্থির মনে বলে, জানি না আমি, তুমি আমাকে আজকেই বিয়ে করবে। আমি আর কিছুই শুনতে চাই না। বিয়ে না করলে আমি খারাপ কিছু করে বসবো। আকাশ প্রিয়তাকে শান্ত করতে বলে, আচ্ছা শান্ত হও তুমি বাহিরে আসো, দুপুরের খাবার আমরা বাহির থেকে খাবো, আর আর তোমার কথাও শুনবো। প্রিয়তা রাজি হয়ে ফোন কেটে দেয়। তারপর একটা টকটকে লাল শাড়ি বের করে পরে নেয়, সাথে সোনালি ঝুমকো। সুন্দর করে সেজে সে আকাশের সাথে দেখা করতে যায়। রেস্টুরেন্টে গিয়ে প্রিয়তা আকাশকে সব বলে। আকাশের মন তখন থেকে খারাপ হয়ে যায়। তারা দুজনেই জানতো হয়তো আকাশের পরিবার নেই, এটার জন্যই বাধা আসবে। আকাশ প্রিয়তাকে বলে, তোমার পরিবার রাজি না প্রণয়ী? আমার সাথে সত্যি তোমার জীবনের সিকিউরিটি নেই। যার পরিবার নেই তার জীবনের কি ভরসা? তুমি তোমার পরিবারের সিদ্ধান্ত মেনে নাও। প্রিয়তা রেগে আকাশের কাছে উঠে এসে কলার ধরে বলে, আমার ভালোবাসা কি সস্তা মনে হয়? আমি কি তোমার সব জেনে ভালোবাসিনি? সবটা জেনেই তো তোমাকে ভালোবেসেছি। তাহলে কেন সরে যাব? আমরা দুজন মিলে আমাদের পরিবারকে মানাবো, আর আমাকে তুমি এই মুহূর্তে বিয়ে করবে। সামনে কাজী অফিস আছে, তোমার ফ্রেন্ডদের কল লাগাও। আকাশ প্রিয়তাকে বোঝানোর চেষ্টা করেও অসমর্থ। তারপর আকাশের 4 ফ্রেন্ডের সাক্ষীতে আকাশ ও প্রিয়তার বিয়ে হয়ে গেল। প্রিয়তার মন থেকে ভয় কিছুটা হলেও কমে গেছে। সে এখন তার আকাশকে নিজের করে পেয়ে গেছে। প্রিয়তা আকাশকে বলে, তুমি একটা এক রুমের বাসা নেবে, আমি তোমাকে নিয়ে সেখানে শিফট হব। আকাশ প্রিয়তাকে থামিয়ে বলে, না, তার দরকার নেই। ইন্টার্ন শেষ হলে আমিও তুমি চট্টগ্রাম চলে যাব। তোমার ট্রান্সফার করিয়ে নিব চট্টগ্রাম মেডিকেলে। প্রিয়তা নাছোড় বান্দা, সে এখন থেকে আকাশের সাথে থাকবে। আকাশের আর কি করা, রাজি হয়। হোস্টেলে গিয়ে প্রিয়তা তার রুমমেটদের বলে বিয়ের কথা। রুমমেটরা ভালো, ওরা মেনে নেয়। তবে বিপত্তি হয় মেহের জেনে যায়। মেহের প্রিয়তার রুমে এসে প্রিয়তাকে ধাক্কা মেরে বলে,
এতদিন ভাবলাম তোর পরিবার রাজি হবে না, কিন্তু তুই তো অনেক চালাক। আকাশকে বিয়ে করে নিলি, তোর জীবন আমি নরক বানাবো, দেখে নিস। প্রিয়তা স্তব্ধ হয়ে গেছে। এমনিতে তার পরিবার নিয়ে টেনশন, আর এখন এই মেহের। প্রিয়তার রুমের সিনিয়র মেয়েটা প্রিয়তাকে শান্ত করে চলেছে, কিন্তু প্রিয়তা কেঁদেই যাচ্ছে। এক সপ্তাহ পর প্রিয়তার পরিবার জেনে যায় বিয়ের ব্যাপারটা। মেহের জানিয়েছে এটা। প্রিয়তার বাবা মা ভাই ময়মনসিংহ এসে প্রিয়তাকে প্রথমেই থাপ্পড় দেয় আকাশের সামনে। আকাশ বাধা দিতে গিয়েও প্রিয়তার ভাইয়ের শাসানি দেখে কিছু বলতে পারে না। প্রিয়তার বাবা মা তাদের মেয়েকে এক পরিবারবিহীন ছেলের কাছে রাখতে নারাজ, কিন্তু প্রিয়তা যাবে না আকাশকে ছেড়ে। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলে, ওর পরিবার নেই বলে যে ও খারাপ তা কিন্তু না। একটা 6 বছরের বাচ্চার কি এত কিছু মনে থাকে? তোমরাই বলো। ওরে যে পেলে বড় করেছে, তার হায়াত বেশি ছিল না বলেই আজ আকাশ পরিবারহীন। আমি ওকে ভালোবাসি, প্লিজ তোমরা মেনে নাও। প্রিয়তার বাবা রাগে গজগজ করতে করতে বলে, আমার মেয়ে তুমি, তোমার ভালো মন্দ আমি বুঝি। তুমি এই ছেলেকে ছাড়বে, নয়তো আমাদের সাথে যোগাযোগ করবে না। প্রিয়তা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা রাজি না। প্রিয়তা শেষে বলে, তোমরা এক সময় না এক সময় আমাকে বিয়ে দিতেই, তাই হয়তো না চাওয়া সত্ত্বেও আমাকে একটা বোঝ বয়ে বেড়াতে হতো। আমি নিজের পছন্দে একজনকে বিয়ে করেছি। তোমরা আমাদের মেনে নিলে আকাশের পরিবার তো তোমরাই হতে। কেউ ইচ্ছে করে এতিম হয় না, পরিবার কেউ ইচ্ছে করে হারায় না। এখন আমিও কি ওকে একা করে দেব? একসাথে থাকার ওয়াদা করেছি আমি, পারবো না আমি ছাড়তে ওকে। তোমরা না হয় ভেবে নাও যে তোমাদের মেয়ের বিয়ে দূরে কোথাও হয়ে গেছে, বা বিয়ের পর তো মেয়েরা পর হয়ে যায়, যা সমাজের রীতি, সেটাই ধরে নাও। প্রিয়তার এক কথায় ওর বাবা তৎক্ষণাৎ প্রস্থান করে। প্রিয়তার মা মেয়েকে কিছু বলতেও পারল না। প্রিয়তার ভাই আকাশের কাছে এসে বলে, আমার বোনের যদি কোনো সময় একটুকু চোখে পানির কারণ তুমি হও, তবে সেদিন আমি নিজেই আমার বোনকে নিয়ে যাব আর তোমার ব্যবস্থা করব। চলে যায় ওরা। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ে। আকাশ পুরোটা সময় নির্বাক হয়ে দেখে গেছে। সে চায়নি বাবা মা ও সন্তানের বিচ্ছেদ হোক। আকাশ প্রিয়তার কাছে বসে বলে, পারলে মাফ করো। আমি কখনোই চাইনি আমার মতো কেউ পরিবারহীন হোক। তোমার বাবা আমার জন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো। আকাশ আর দাঁড়ায় না, চলে যায়। প্রিয়তার কান্না আরও ভারী হলো। প্রিয়তার রুমমেট দুজন আর ইফা ও রামিসা প্রিয়তাকে থামানোর চেষ্টা করছে। আরও 7 দিন কেটে যায়। প্রিয়তা সারাদিন মনমরা হয়ে থাকে। আকাশও চুপচাপ। দুজনের মধ্যে কথা কমে গেছে। আকাশের বন্ধুরা এক রুমের বাসার ব্যবস্থা করে ফেলেছে। আকাশ ও প্রিয়তা সেখানে শিফট হবে এই চলতি মাসটা শেষ হলে। এক চড়ুই পাখির সংসার গড়ার অভিপ্রায়। প্রয়োজনীয় সামগ্রী কিনেছে আকাশ। কয়েক মাস থাকবে এখানে, তারপর তো চট্টগ্রাম শিফট হবে। ইফা ও রামিসা প্রিয়াকে ঘর গোছাতে সময় পেলে সাহায্য করে। সব গুছানো শেষে প্রিয়তা রুমের সাথে অ্যাটাচড বেলকনি যায়। রাতের আকাশে আজ পূর্ণ চাঁদ, অসম্ভব সুন্দর লাগছে। আকাশ পেছন থেকে প্রিয়তাকে জড়িয়ে ধরে, সেও রাতের আকাশ দেখতে ব্যস্ত। প্রিয়তার ঠোঁটের কোণে হাসি ফোটে। দিন শেষে তার ভালোবাসার মানুষটা তার। প্রিয়তা একটা ছন্দ কাটে। ধরো তোমার আকাশ হলাম, ছড়িয়ে দিলাম একগুচ্ছ তারা। আকাশ প্রিয়তার ঘাড়ে মুখ গুজে বলে, আমার প্রণয় তার আকাশের বুকে একফালি একক চাঁদ, তার মিষ্টি আলোতে পরিণয় পায় সকল প্রণয় গাথা। আমার অন্তরিক্ষ প্রণয়। প্রিয়তা লাজে রাঙা হয়। আকাশের দিকে ঘুরে তার বুকে মাথা রাখে। চাঁদনি রাতে এক নব দম্পতির ভালোবাসার রাত। সময়ের চলমান পাতায় লেখা হয় প্রতিটি সুখকর প্রণয় কথন। আকাশ তার প্রণয়িনীকে সবসময় আগলে রাখে। আকাশকে ইদানিং প্রিয়তা অনেক ক্লান্ত দেখে। চোখ মুখও কেমন যেন রক্তশূন্য লাগে। প্রিয়তা আকাশকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আকাশ সবসময় হাসি মুখে জবাব দেয় যে তার কিছু হয়নি। প্রিয়তা আকাশের খাবার দাবারে একটু নজর দেয়। আকাশের খাবারের প্রতিও অনেকটা অনীহা এসে গেছে। প্রিয়তা জোর করে তাকে খাওয়ায়। প্রিয়তা আকাশকে নিয়ে অনেক টেনশনে থাকার ফলে নিজের দিকটা দেখেই না যে তার ইদানিং গা গোলায়। 4th ইয়ারে উঠে গেছে প্রিয়তা।
আকাশও হসপিটাল অথরিটির সাথে কথা বলে তার চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সফার করিয়েছে, সাথে নিজেরটাও। রেজাল্ট ভালো আকাশের, সাথে ইন্টারনিতেও অনেক ভালো রেকর্ড। তাই তাকে রিকোয়েস্টের ভিত্তিতে জলদি চট্টগ্রাম মেডিকেলে জয়েন হবার পারমিশন দিয়ে দেয়। চট্টগ্রাম যাওয়ার 1 মাস পর প্রিয়তা নিজের প্রেগনেন্সি টেস্ট করিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। আকাশকে ময়মনসিংহ যেতে হয়েছে, কোনো কারণে সিনিয়র ডাক্তার তাকে ডেকেছে। প্রিয়তা তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এটা জানাতে যে তারা নানা নানি হতে চলেছে, কিন্তু প্রিয়তা বলার আগে প্রিয়তার বাবা প্রিয়তার কল কেটে দেয়, এই বলে যে তার কোনো মেয়ে নেই। কান্না করতে করতে প্রিয়তা রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন ভোরে কলিং বেলের শব্দে দরজা খুলে আকাশের সাথে মেহেরকে বধূ বেশে দেখে চমকে যায়। যখন মেহের বলল কালকে রাতে আকাশ তাকে বিয়ে করেছে, তখন প্রিয়তা এতটাই স্তব্ধ হয়ে গেছে যে কি বলবে বা করবে তার মাথায় আসছে না। পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সে মানতেই পারছে না তার আকাশ তাকে একদিনের ভেতর পর করে দেবে। কই, পরশু রাতেও তো কথা বলেছিল, তখন তো এরকম কিছু বলেনি বা কথার ধাঁচ আগের মতো ছিল। তাহলে প্রিয়তা আকাশের দিকে তাকায়। আকাশ একদম চুপ করে তাকিয়ে আছে, চোখ মুখে কোনো অভিব্যক্তি নেই। মেহের প্রিয়তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢোকে। প্রিয়তা চোখের পলক ফেলে, যাচ্ছে বিনা শব্দে। তার ভেতরে কি হচ্ছে তা সে ব্যক্ত করতে পারছে না। মেহের প্রিয়তার জিনিসপত্র আকাশের রুম থেকে বের করে দেয় আর নিজের জিনিস রাখে। প্রিয়তা আর আকাশ কিন্তু এখনও দরজার কাছে একে অপরের দিকে শুধু তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মৌনতা ভাঙে তখন যখন মেহের বলে, আকাশ বেবি, এই মেয়েটাকে কি এখানে রাখবে? আমার একে সহ্য হচ্ছে না। আমি কিন্তু তোমাকে ওর কাছে যেতে দিব না। প্রিয়তা আকাশের জবাবের আশা করছে, কিন্তু আকাশ এখনও নির্বাক। প্রিয়তার মাথা কাজ করছে না, প্রিয়তার দম বন্ধ লাগছে। মেহের প্রিয়তার জিনিসপত্র বাহিরে ফেলে দেয়, সাথে প্রিয়তাকেও ধাক্কা মেরে বের করে দেয়। প্রিয়তার তখন হুঁশ হয়। সে বন্ধ দরজার বাইরে বসে চিৎকার করে কান্না করে, কিন্তু বন্ধ দরজার ভেতর থেকে তার প্রিয় মানুষটার কান পর্যন্ত হয়তো পৌঁছায় না। প্রতিবেশীরা বলাবলি করতে থাকে, তাদেরও বিশ্বাস হয় না যে আকাশ এমন কিছু করতে পারে। তখন প্রিয়তার কাছে রামিসার কল আসে। প্রিয়তা রামিসার সাথে কান্নার জন্য কথাই বলতে পারছে না। রামিসাও কান্না করছে, কিন্তু তার কারণ কেউ জানে না। রামিসা প্রিয়তাকে জানায় সে চট্টগ্রাম চলে এসেছে, তারপর প্রিয়তাকে নিয়ে যাবে ঢাকা, কারণ রামিসা এখন ঢাকাতে চলে গেছে। হৃদয় ও রামিসা কয়দিন পর বিয়ে করবে। রামিসা ও সাগর 1 ঘন্টা পর এসে প্রিয়তাকে নিয়ে যায়। প্রিয়তা একদম চুপ হয়ে গেছে, মুখে কোনো রা নেই। আর যাওয়ার আগে বারবার বন্ধ দরজার দিকে দেখছিল, কিন্তু সেটা খোলেনি। ঢাকা আসার পর প্রিয়তা রামিসার বাসায় থাকছে। 3 দিন হয়ে গেছে, কিন্তু আকাশ প্রিয়তাকে একটা কলও করেনি। প্রিয়তা বারংবার অপেক্ষা করছে। এই বুঝি আকাশ কল করে বলল সব মিথ্যা ছিল, প্রাং ছিল সব, কিন্তু না, আকাশ কল করেনি। প্রিয়তা একদম নিশ্চুপ হয়ে গেছে। রামিসা প্রিয়তাকে খাওয়ানোর চেষ্টা করে, জোর করে একটু খাওয়াতে পারে। রামিসা প্রিয়তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তোমাকে শক্ত হতে হবে প্রিয়তা, তোমাকে আগে এগিয়ে যেতে হবে, কারোর জন্য জীবন থেমে থাকে না। তোমাকে নিজের পরিচিতি গড়তে হবে, বি স্ট্রং, মুভ অন করো। প্রিয়তা শুধু শুনেই যায়। আরও দিন 2 চলে যায়। প্রিয়তার একদিন হুট করে ব্লিডিং শুরু হয়, শরীরের নিম্নাংশ রক্তে ভিজে উঠছে। প্রিয়তার তখন মনে পড়ে সে প্রেগনেন্ট। এই 5 দিন সে ভুলেই গিয়েছিল যে সে প্রেগনেন্ট। আকাশের কাছ থেকে পাওয়া আঘাত এতটা গাঢ় ছিল যে সে নিজের মধ্যেই ছিল না। প্রিয়তা যে আকাশকে এতটা পাগলের মতো ভালোবাসে তা প্রিয়তা আকাশের সামনে প্রকাশ করতো না খুব একটা। তাদের সম্পর্কে খুনসুটি, ভালোবাসা, কেয়ার, চিন্তা সব ছিল। প্রিয়তা যে আকাশের সামান্য অনুপস্থিতিতে কতটা ছটফট করতো তা সে আকাশের সামনে প্রকাশ করতো না। আকাশকে দেখলেই প্রিয়তার মুখে হাসির ঝিলিক ফুটতো। আমরা যখন কাউকে অস্বাভাবিকভাবে ভালোবাসি তখন তা তার সামনে প্রকাশ করতেই দ্বিধা হয়, কারণ মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসা দেখলে বিপরীত পাশের মানুষটা আমাদের স্বাভাবিক করতে বা বিরক্ত হয়ে ছেড়ে যায়।
প্রিয়তার চিৎকারে রামিসা হৃদয়ের সাথে কথা বলা অবস্থায় দৌড়ে আসে। রামিসাও ভয় পেয়ে যায়। রামিসা হৃদয়কে ফোনে বলে এ কথা। প্রিয়তা তাড়াহুড়া করে ক্যাব বুক করে। প্রিয়তা শুধু আমার বাচ্চা এটা বলেই যাচ্ছে বিড়বিড় করে। রামিসা জলদি করে হসপিটালে নিয়ে যায় প্রিয়তাকে। হৃদয়, সাগর ও ইফাও সেখানে উপস্থিত হয়। কিছু সময় পর ডাক্তার এসে বলে, সরি, তার মিসক্যারেজ হয়ে গেছে। 9 সপ্তাহের প্রেগনেন্সি ছিল। প্রথম 12 সপ্তাহ ক্রিটিক্যাল। অনেক প্রেগনেন্সি বুঝতে না পেরে অনেক ভারী কাজও স্ট্রেস নিয়ে ফেলে বা খাওয়া দাওয়া ঠিকমতো করে না, তখন মিসক্যারেজ হয়ে যায়। ওনাকে কেবিনে দেওয়া হবে, উনি একটু বেশি দুর্বল। প্রিয়তা নিজেও মেডিকেল স্টুডেন্ট। সে সবার বিহেভিয়ার ও নিজের অবস্থা কল্পনা করে বুঝে যায় যে তার বেবিটাও আর নেই। সবাই তাকে একা করে দিয়েছে। প্রিয়তা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। মুখ দিয়ে একটা শব্দ করে না। একধানে কি যেন ভাবতে থাকে। পরের দিন প্রিয়তাকে রামিসা নিজের বাসায় নিয়ে আসে। রামিসা প্রিয়তার মূর্তির মতো অবস্থা দেখে কান্না করে। ইফারও কান্না করে খারাপ অবস্থা। আর প্রিয়তা, সে তো পাথর হয়ে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 2 দিন এভাবে থাকলেও তৃতীয় দিন প্রিয়তা কোনো ফাঁকে বেরিয়ে যায়, কেউ বুঝতে পারে না। এরপর রাস্তায় রাস্তায় ঘোরে আর সবাইকে ইশারাতে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কেউই বোঝেই না। খাবার চুরি করে খায়। তারপর দেখা পায় নিয়ন ও রাত্রির। বর্তমান নিয়ন ও রাত্রি সব শুনল। ওদের দুজনের চোখেই পানি চলে এসেছে। ওরা 3 জন এখন রাতারগুলোর ওয়াচ টাওয়ারে উঠেছে। অনেক উঁচু টাওয়ার। সেখান থেকে রাতারগুলো পুরো ভিউ পাওয়া যায়। নিয়ন মনে মনে তাচ্ছিল্য হাসে, কারণ আকাশ প্রিয়তাকে যতটা ভালোবেসেছে সেই লাস্ট ইনসিডেন্টের আগে তার মতো নিয়ন নিজেও ভালোবাসে না। সবার ভালোবাসার ধরন এক না। প্রিয়তার মুখ থেকে প্রিয়তার জানা দিকটা শুনে নিয়নের মনে সন্দেহ হয়। আকাশ এমনটা একদিনে কেন করবে? রাত্রি জিজ্ঞাসা করেই বসে, তোমার কাছে কি আকাশের বন্ধুরা আকাশের মেহেরকে বিয়ে নিয়ে কিছু বলেনি? মানে ওদের বন্ধু রাতারাতি বিয়ে করে ফেললো, আবার ওরাই তোমাকে ঢাকা নিয়ে গেল? ব্যাপারটা আমার কেমন জানি লাগলো। প্রিয়তা অথৈ জলের দিকে থেকে নজর সরিয়ে সুবিশাল অন্তরিক্ষে তাকিয়ে স্বগোক্তি করে, সে ভালোবাসুক বা নাই বাসুক, আমার অন্তরিক্ষে আমি শুধু তার প্রণয়ী হয়েই থাকতে চাই। তার ভালোবাসার কিছুটা অংশীদার আমিও। হয়তো সব ছিল ছলনা, তবে আমার হৃদয় আজও তার জন্য। ছলনা করলেও যে এতটা ভালোবাসা যায় তা সত্যিই কেউ কল্পনাও করতে পারবে না। একদিনে কিভাবে যে আমায় ভুলে গেলে, কিভাবে আমায় দূরে ঠেলে দিল তা আজও ধোঁয়াশা। তার প্রণয়ে ছলনায় আমি পাগল হলাম, হারালাম নিজের সত্তা। একটা সত্য, তার থেকে পাওয়া কিছু অমূল্য প্রণয়ের অনুভূতি আমার সারা জীবনের পাওয়া। তার ধোঁকা আমার কাছে ছলনা, সবটা কুয়াশায় আবৃত। আজও ভালোবাসি তাকে। নিয়ন ও রাত্রি অবাক হয়। কাউকে সত্যি এতটা কিভাবে ভালোবাসে? পুরো কাহিনী শুনে নিয়ন এটাই চায়, আকাশ ফিরে আসুক, আগলে নিক তার প্রণয়িনীকে। ওদের ভালোবাসা এক অন্তরিক্ষ সমান হোক, যা অসীম। নিয়ন এবার বলে, আমার মনে হয় আমাদের ঢাকা যাওয়া উচিত। রাত্রি কথার মাঝে বাধা দিয়ে বলে, আকাশের বাড়ি তো চট্টগ্রাম, তো ঢাকা কেন যাব? আগে চট্টগ্রাম যাব। নিয়ন মাথায় হাত দিয়ে বলে, ঢাকাতে আকাশের বন্ধুরা থাকে, আর আমার মনে হয় আকাশ যদি চট্টগ্রাম থাকেও তার আগে ওর বন্ধুদের সাথে দেখা করা উচিত। সব কিছুর কারণ জানতে হবে। কেন আকাশ মেহেরকে বিয়ে করলো, কি হয়েছিল? আর আমরা যদি চট্টগ্রাম যাই আগে, তাহলে মেহেরকে যদি সেখানে পাই তো প্রিয়তা ওকে দেখলে যদি আবার রিয়েক্ট করে। রাত্রির এবার বোধগম্য হয়। প্রিয়তা মলিন হেসে বলে, কিচ্ছু হবে না আমার, আমি সহ্য করে নিব। নিয়ন উদাস স্বরে বলে, সবার তোমার মতো ভালোবাসার ক্ষমতাও থাকে না, আর না কারোর মতো নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে পাগলের মতো ভালোবাসে। এটা মানার সহ্য ক্ষমতা। রাত্রি বোঝে এটা। সে তাচ্ছিল্য হাসে। 5 বছর ধরে যারে কারণে অকারণে পাশে থেকে সাপোর্ট করে গেছে, আর সেটাকে শুধু বন্ধুত্ব মেনে গেল। লুকিয়ে লুকিয়ে ভালোবাসলো যাতে বন্ধুত্বের মাঝে কোনো প্রবলেম না হয়। কিন্তু এখন তো তার মনে অন্য রমণীর বিচরণটা কেউ মেনে নিচ্ছে। এটাকে কি বলবে নিয়ন?
পরের দিনই ওরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রিয়তা ঠিকঠাক জানে না আকাশের বন্ধুরা কোথায় আছে, তাই ফেসবুকের সাহায্য নিয়েছে। প্রায় 4 বছর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিল প্রিয়তা। ফেসবুক থেকে রামিসা ও হৃদয়ের আইডি খুঁজে বের করে। সেখান থেকে জানতে পারে তারা দুজন ঢাকার মুগ্ধা মেডিকেলে আছে। হৃদয়ের টাইমলাইন স্ক্রল করতে করতে নিয়ন দেখে 3 বছর আগের একটা পোস্ট। সেখানে লেখা, আমাদের বন্ধু আকাশ আহমেদ অন্ত আজ বাদ আসর ইন্তেকাল করেছে। আমাদের বন্ধুটি ব্লাড ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। 6 মাস আগে জানতে পারে তার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ। বন্ধু আমাদের এতিম। তার বাবা মা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এরপর তার পালিত চাচা রাস্তা থেকে ওকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর চাচাও ওর মেডিকেলের 3য় বর্ষে পড়াশোনাকালীন মারা যায় লাস্ট স্টেজ। আর বোন রেমু ট্রান্সপ্লেন্ট ছাড়া আর কোনো চিকিৎসা নেই। কেমোথেরাপি দিলেও বোন রেমু ট্রান্সপ্লেন্ট করতেই হতো। যেহেতু আকাশের রক্তের সম্পর্কে কেউই নেই, তাই এটা সম্ভব হয়নি। এই ক্যান্সারের কারণে আকাশ তার ভালোবাসা তার স্ত্রীকে ছলনা করে নিজে থেকে দূরে করেছে। ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিল মেয়েটি যে প্রেগনেন্ট ছিল তা আকাশ নিজেও জানতো না। আকাশ অনেকদিন ধরেই নিজের অসুস্থতা আন্দাজ করে টেস্ট করতে ভয় পাচ্ছিল। তারপর যখন জানতে পারে তখন স্ত্রীর থেকে দূর করে সরে আসার পরিকল্পনা করে। আর তারপর তার স্ত্রী 1 সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। আর দুর্ভাগ্যবশত সেদিন দুপুরে আকাশের রক্তবমি ও তারপর সেন্সলেস হয়ে যায়। ডাক্তাররা তাকে ঘুমের ইঞ্জেকশন ও 1 ব্যাগ রক্ত দেয়। আমরা আকাশকে তার স্ত্রীর মিসক্যারেজের খবরটা জানাতে চাইনি, কিন্তু 2 দিন পর আকাশের স্ত্রী বাড়ি থেকে মিসিং হয়ে যায়। মেয়েটা আকাশের ছলনা মিসক্যারেজের সব কিছুতে পাথর হয়ে গেছিল। এরপর আমরা পরিচিত সব জায়গায়, এমনকি মেয়ের বাবার বাড়িতেও খোঁজ করেও পাইনি। আমাদের বন্ধু নিজের শেষ সময়ে পৃথিবীতে থাকা তার একমাত্র আপনজনকেও দেখতে পারল না। যদি সেদিন বাচ্চাটা মিসক্যারেজ না হতো, তাহলে হয়তো আমাদের বন্ধু এই ইহজগতে নিজের অংশকে দেখে যেতে পারত। সবাই আকাশের আত্মার মাগফিরাতে কামনা করে দোয়া করবেন। নিয়ন পুরো পোস্টটা পড়ে বাকরুদ্ধ হয়ে যায়। সে প্রিয়তার দিকে তাকায়। প্রিয়তা তখন বাসের জানালা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। নিয়ন রাত্রিকে ইশারাতে ডাকে, তারপর মোবাইল এগিয়ে দেয় পোস্টটা পড়ার জন্য। রাত্রি পোস্টটা পড়ে নিয়নের দিকে ছলছল দৃষ্টিতে চাইল। নিয়নও অসহায়ের মতো তাকিয়ে আছে। কি করা উচিত বা বলা উচিত তা তাদের মাথায় আসছে না। প্রিয়তাকে এখন বলা ঠিক হবে না, এটাই নিয়ন ভাবল। ঢাকা গিয়ে ওর পরিচিতরা আস্তে ধীরে বললে হয়তো বুঝবে। নিয়ন দীর্ঘশ্বাস ফেলে। রাত্রি প্রিয়তার দিকে তাকায় আর চোখের কোণে জমা জলটুকু মুছে নেয়। ঢাকা এসে প্রথমেই রামিসাদের কাছে যায় হসপিটালে। রামিসা তখন রোগী দেখছে আর হৃদয় একটা অপারেশন করছে। 1.5 ঘন্টার মতো অপেক্ষার পর রামিসা ফ্রি হয়। তখন নার্স যেহেতু আগে ইনফর্ম করেছিল যে পরিচিত কেউ এসেছে, তাই ওরা ভেতরে যায়। প্রায় 4 বছর প্রিয়তাকে দেখে রামিসা অবাক হয়ে যায়। ওরা প্রিয়তাকে কত খুঁজেছে কিন্তু পায়নি, আর আজকে প্রিয়তা ওর সামনে। রামিসা গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে, তারপর হৃদয়কে মেসেজ করে প্রিয়তাকে নিজের পাশে চেয়ারে টেনে বসিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে তুমি এত বছর? কেমন আছো? ওই হারিয়ে গেছিলে, জানো কত খুঁজেছি তোমাকে। আকাশও তোমায় অনেক খুঁজেছে। প্রিয়তা মলিন হাসে। নিয়ন ও রাত্রি ওদের কথা শুনছে আর ভয় আছে যে সত্যটা জানলে প্রিয়তা কি রিয়াক্ট করবে। প্রিয়তা উদাস কণ্ঠে বলে, কাউকে অতিরিক্ত ভালোবাসলে যা হয়, আমার সাথে তার ব্যতিক্রমটা হয়নি। তোমার বন্ধু আমাকে যেমন ছেড়েছে তেমনই তো থাকার কথা। সে কেন আমাকে খুঁজেছে? তার জীবন থেকে বের তো করে দিয়েছিল। রামিসা কিভাবে বুঝাবে প্রিয়তাকে তাই ভাবছে। রামিসা প্রিয়তাকে মলিন কণ্ঠে বলে, বাহ্যিকভাবে আমরা যা দেখি তা অনেক সময় সত্য নাও হতে পারে আড়লে তার কোনো অনেক বড় সত্যি লুকিয়ে আছে। তোমার মিসক্যারেজের পর যখন তুমি হারিয়ে গেলে, তখন তোমাকে খোঁজার জন্য আমরা কত জায়গায় গিয়েছি কিন্তু পাইনি। ওদের কথার মাঝে নিয়ন বলে, প্রিয়তা এতদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মানসিক ভারসাম্য বাকশক্তি কিছু সময়ের জন্য হারিয়ে ফেলেছিল। আমি তাকে রাস্তায় পাই, তারপর থেকে পাবনা নিয়ে যাই।
রামিসা অবাক হয়ে বলে, কি বললেন? প্রিয়তা মানসিক ভারসাম্য হারিয়েছিল? রাত্রি বলে, অতিরিক্ত ভালোবাসা আদান প্রদানের পর হুট করে এত কিছু হলে মানসিক ভারসাম্যহীন হতেই পারে। আমি ও নিয়ন ঢাকা থেকে পাবনা যাচ্ছিলাম। আমাদের তখন মেডিকেলে ছুটি ছিল। তখন তাকে কিছু বাজে মানুষের হাত থেকে নিয়ন বাঁচাই। তারপর আমরা ওকে সেখানে নিয়ে যাই। রামিসা দীর্ঘশ্বাস ফেলে। ততক্ষণে হৃদয় সেখানে হাজির। হৃদয় প্রিয়তাকে দেখে খুশি হয়। এরপর সবটা শুনে হৃদয় রামিসার দিকে তাকায়। রামিসাও হৃদয়ের দিকে তাকায়। চোখে তাদের সংখ্যা। কিভাবে প্রিয়তাকে সত্যটা বলবে, কিন্তু বলতে তো হবে। রামিসাকে হৃদয় ইশারা করে যাতে বুঝিয়ে বলে। হৃদয়, রামিসা, প্রিয়তা, রাত্রি ও নিয়ন একটু খোলামেলা জায়গাতে যায় যেখানে প্রকৃতির সৌন্দর্য আছে। ওরা চন্দ্রিমা উদ্যানে যায়। রামিসা প্রিয়তাকে এক বেঞ্চে বসিয়ে লম্বা শ্বাস নিয়ে বলে, তোমাকে কিছু কথা বলবো, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তুমি কিভাবে নিবে? তোমার মেন্টাল কন্ডিশন মাত্র রিকভার করলো, এখন যদি আবার ক্ষতি হয়? প্রিয়তা ভুরু কুচকালো, তারপর বলে, তুমি বলো, যা খারাপ হবার হয়ে গেছে। এত সব হবার পরেও আমি আকাশকেই ভালোবাসি, জানি না কেন। রামিসা ধীরে ধীরে বলে, আকাশ আর বেঁচে নেই। প্রিয়তা সামনের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে এরকম কিছু শুনবে তার কল্পনাতেও আসেনি। ভালোবাসার মানুষটা দূরে থাকুক, তবে সুস্থ থাকুক, এটাই তো চাওয়া। প্রিয়তার চোখ দিয়ে বিনা দ্বিধায় অশ্রু গড়াচ্ছে। সে কাঁপা কাঁপা স্বরে বলে, কি বললে? আকাশ বেঁচে নেই? মিথ্যা বলছো তাই না? রামিসা প্রিয়তাকে জড়িয়ে ধরে, তারপর কান্নারত অবস্থায় বলে, নিজেকে সামলাও প্রিয়তা। তোমাকে ভালো রাখতে আকাশ সেদিন মেহেরকে নিয়ে অভিনয় করেছিল। আকাশও তোমার চট্টগ্রাম যাওয়ার পর মেহেরের বিয়ে ঠিক হয় নতুন আসা এক ডাক্তারের সাথে, যে কিনা মেহেরের জন্যই ময়মনসিংহ ট্রান্সফার হয়। মেহেরের সাথে ওর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। তোমরা চট্টগ্রাম যাওয়ার পর থেকেই আকাশ নিজের শরীরে লক্ষণগুলো দেখতে পায়। তারপর ময়মনসিংহ এসে টেস্ট করে। চট্টগ্রাম বললে যদি তুমি জেনে যাও, এই ভয়ে। তারপর তো ওর ভয়টাই সত্যি হলো। আকাশের ব্লাড ক্যান্সারের লাস্ট টেস্ট ছিল। ওর তো কোনো রক্তের সম্পর্কে কেউ নেই যে ওকে বোন মেরু দিবে। আর কেমো দিয়ে লাস্ট স্টেজে রিকভার করা পসিবল না, খুব রেয়ার। আর আকাশের অত টাকা ছিল না যে মাসে মাসে এত খরচ করে অনিশ্চয়তার মধ্যেই থাকবে। আমাদেরকে বলার সময় মেহের সবটা শুনে ফেলে। আকাশ জানো কিভাবে কেটেছিল? ও তোমাকে এতই ভালোবাসে যে তোমাকে ছেড়ে চলে যেতে হবে বলে এটা বলেই হৃদয় আর সাগরকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। ওর কারণে তুমি তোমার পরিবার ছেড়েছ। তখন তুমি যদি এইসব জানতে, তুমি কখনোই তোমার পরিবারের কাছে যেতে না। আর তোমার জীবনটা নষ্ট না করার জন্যই আকাশ মেহেরকে নিয়ে নাটকটা করেছিল। প্রিয়তা জোরে জোরে শ্বাস নিচ্ছে। রামিসা ওর দিকে পানির বোতল এগিয়ে দেয়। প্রিয়তা পানি খায়, তারপর কি করবে ভেবে পাচ্ছে না। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে তার। এদিক ওদিক তাকাচ্ছে নিজের ভেতরটাকে শান্ত করতে। এতটা ভুল বুঝেছিল সে আকাশকে, নিজের অনাগত বাচ্চাকেও হারালো। রামিসা প্রিয়তাকে সান্ত্বনা দিয়ে বলে, কন্ট্রোল প্রিয়তা। সেদিন তোমার মিসক্যারেজ হয়, সেদিন আকাশ হসপিটালে অ্যাডমিট ছিল। ওর শরীর হুট করে অসুস্থ, রক্তবমি হয়েছিল। আমরা ওকে জানাইনি তোমার মিসক্যারেজের কথা। সে প্রতিদিন তোমার খোঁজ নিত। যেদিন তুমি নিখোঁজ সেদিন আমরা আকাশকে জানাই সবটা। আকাশের সেদিন স্ত্রী সন্তান হারানোর ব্যথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অসুস্থ শরীর নিয়ে সে তোমাকে খুঁজে না পেয়ে তোমাদের বাড়িতে দুই দিন পর খুঁজতে গেছিল। সেদিন তোমার ভাই আকাশের অবস্থা না জেনে ওকে 2টা ঘুষি পর্যন্ত মেরেছিল। তখন আমরা ওকে ধরি, কোথাও পাইনি তোমায়। প্রতিদিন সাগর দেখতো আকাশ কিভাবে রাতে কান্না করত। ওর শেষ সময়ে সে তোমাকে একটা বার দেখার জন্য হসপিটালে বেডে ছটফট করেছিল, কিন্তু অপূর্ণতার সঙ্গেই সঙ্গীত কিভাবে সে পূর্ণতা হয়ে বিদায় নিবে। চলে যায় আকাশ না ফেরার দেশে। এতিম ছেলেটা নিজের শেষ সময়ের শূন্যে ফিরে গেল। প্রিয়তা এবার মাটিতে বসে চিৎকার করে কাঁদছে। রামিসা ওকে থামাতে পারছে না। প্রিয়তার চিৎকারে আশেপাশের কিছু মানুষ জড়ো হয়েছে। তারা প্রিয়তার কান্নার কারণ না জানলেও ব্যথিত। ওকে থামাতে না পেরে নিয়ন হৃদয়কে বলে, ভাই আপনাকে বলেছিলাম না একটা ঘুমের ইঞ্জেকশন আনতে, ওটা কই? এখনই প্রিয়তাকে দিতে হবে।
হৃদয় জলদি করে রামিসার ব্যাগ থেকে ইনজেকশন বের করে প্রিয়তার শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে নেতিয়ে পড়ে প্রিয়তা। নিয়ন প্রিয়তাকে কোলে করে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। তারপর গাড়ি করে ওরা রামিসাদের বাড়িতে যায়। 3 ঘন্টা পর জ্ঞান ফেরে। তারপর থেকে থম মেরে বসে আছে। সবাই উৎকণ্ঠাতে আছে প্রিয়তার মানসিক অবস্থা নিয়ে। সবাইকে স্বস্তি দিয়ে প্রিয়তা স্বাভাবিক স্বরে বলে, আমি চট্টগ্রাম যাব। ওকে কবর কি চট্টগ্রাম দেওয়া হয়েছে? হৃদয়রা যেন স্বস্তি পায়। তারপর বলে, হ্যাঁ, ওর বাড়িতে দক্ষিণ দিকে যে কদম ফুল ও শিউলি ফুলের গাছ আছে সেখানেই ওকে কবর দেওয়া হয়। ওর চাচার কবরটা তো এতিমখানার ভেতরে দিয়েছিল ওর চাচার মর্জিতে, কিন্তু ওর কবরটা সেখানেই দিতে বলেছিল যদি কোনোদিন তুমি আসো। এই কারণে মেয়েদের তো কবরস্থানে ঢোকা নিষিদ্ধ। তোমাকে ও শেষ দেখেনি আর না তুমি, তাই ও সেখানেই দিতে বলেছিল। আর বাড়িটা তোমার নামে লিখে দিয়ে গেছে। তোমাকে দেওয়ার মতো আর কিছু ওর ছিল না, সব তো কেড়েই নিল। প্রিয়তা ডুকরে কেঁদে ওঠে। তারপর বলে, আমি যাব, আমার জন্য সে অপেক্ষা করছে। পরের দিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে সকাল সকাল প্লেনে যাবে। জার্নি করা সম্ভব না এখন প্রিয়তার। রাত্রি ও নিয়নের সন্ধ্যাতে ফ্লাইট ছিল। রাত 9টার মধ্যে পৌঁছে যায় ওরা। সবার আগে প্রিয়তা আকাশের কবরের কাছে যায়। রাতের বেলা কবরের কাছে থাকা ঠিক না জেনেও প্রিয়তা সবাইকে বাড়িতে যেতে বলে নিজে বসে থাকে সেখানে। কবরের কাছে একটা মোম লাগিয়ে দিয়েছে হৃদয়। বাড়িতে ইলেকট্রিসিটি তো নেই। কাছের দোকান থেকে মোম নিয়ে এসেছে। প্রিয়তা আকাশের কবরের সামনে বসে চুপ করে এক দৃষ্টিতে নির্বিশেষ তাকিয়ে থাকে। তারপর নিজে নিজেই বলে, কি লাভ হলো বলো তো? তুমি তখন কিভাবে ভাবলে যে আমি তোমার থেকে আঘাত পেলে অন্য কাউকে নিয়ে জীবন সাজাবো? আমি তো তোমাকে ছাড়া আর অন্য কারো নিকটস্থ যেতেও চাই না। যতদিন ছিলে আমরা ততদিন নিজেদের মাঝে বিলীন থাকতে পারতাম। হয়তো আমাদের বেবিটাও থাকতো। তুমি তোমার অংশকে দেখে যেতে পারতে। এত ছলনা করেও আমি তোমাকে ঘৃণা করতে পারিনি, কারণ আমার মনে তোমার প্রতিচ্ছবি খুবই সরল। আমি ছাড়া তুমি নিঃস্ব। তাও কেন আমার সাথে ছলনা করলে? পেরেছো আমাকে তুমিহীনা ভালো রাখতে? পারোনি তো। পাগল হয়ে মানসিক হসপিটালে ছিলাম, সবটা তোমাকে চেয়ে। আর এখন আমৃত্যু আমি তোমার হয়ে থাকবো এখানে। আবারও নিস্তব্ধ। অনেকক্ষণ হওয়াতে নিয়ন প্রিয়তাকে দেখতে এসেছিল। ভেবেছিল প্রিয়তার আবার কিছু হয়নি তো, কিন্তু এসে শুনতে পেল, আর এখন আমৃত্যু আমি তোমার হয়ে থাকবো এখানে। নিয়ন মাথা নুয়ে হাসে। সে জানে প্রিয়তা তার কখনো হবে না, তাই সে আশা করাও ছেড়ে দিছে। নিয়ন এসে প্রিয়তাকে ডেকে চলে যায়। কিছুক্ষণ পর প্রিয়তা চলে যায় ভেতরে। রামিসা ও হৃদয় 3 দিন থেকে চলে যায়। ইফা, সাগর, মেহেরের স্বামী এসেছিল। প্রিয়তার কাছে মেহের মাফ চায়। প্রিয়তা মাফ করে দেয়। হৃদয় আকাশের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দেয়। প্রিয়তা এখানেই থাকবে। পাশের এতিমখানা থেকে বাচ্চা অ্যাডপ্ট করবে কোনো নবজাতক এলে। আর এতিম বাচ্চারা তো আছেই, সবাইকে নিয়ে কেটে যাবে। প্রিয়তার মা, বাবা, ভাই, ভাবি এসেছিল, কিন্তু প্রিয়তা তাদের সাথে যাবে না। প্রিয়তার মেডিকেল রিপোর্ট চট্টগ্রাম মেডিকেলে দেখানো হয়। তারপর তারা ওকে আবার পড়তে সুযোগ দেয়, তবে ইরেগুলার হিসেবে। 8 মাস পর রাত্রি ও নিয়নের বিয়ে। প্রিয়তা সেজন্য ঢাকা গিয়েছে। রাত্রি অনেক খুশি। রাত্রির খুশি দেখে নিয়নও খুশি। তার বেস্ট ফ্রেন্ড যে তাকে ভালোবাসে, তা সে 6 মাস আগে আবারও যখন চট্টগ্রামে এসেছিল রাত্রিকে নিয়ে, তখন জানতে পারে। প্রথম ভালোবাসা পায়নি বলে যে মানুষটা তাকে এত বছর ধরে ভালোবাসে তাকে ফেরানো উচিত না। নিয়ন সায় দেয় রাত্রির ভালোবাসাতে। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে হয়ে যায়। প্রিয়তা ওদের জন্য নিজ হাতে বানানো বুটিকের পাঞ্জাবি ও শাড়ি গিফট করে। প্রিয়তা পড়াশোনার পাশাপাশি বুটিকের কাজ শিখেছে, না হলে চলবে কি করে? আকাশের জমানো টাকাতে কত দিন চলবে? আকাশ তার জমানো সব টাকা প্রিয়তার নামে ট্রান্সফার করে গেছে। বিয়ের পর্বের পর নিয়ন ও রাত্রি প্রিয়তার কাছে আসে। নিয়ন বলে, ধন্যবাদ তোমাকে আমাদের জীবনকে সাজিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবেসেছিলাম ঠিক, তবে রাত্রিকে ছাড়া নিজেকে কল্পনা করিনি। তাই তো তোমার ব্যাপারে কিছু জানলে রাত্রিকেই আমার লাগতো। আমাদের বন্ধুত্বে ভরসা, বিশ্বাস জিনিসটা বেশি ছিল। ওকে আমি বন্ধুর নজরে দেখতাম, তবে ওকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক খুশি।
ওর মতো করে প্রতিটা পদক্ষেপে আমি আমার পরিবার ব্যতীত আর কাউকে পাইনি। প্রিয়তা মুচকি হাসে, তারপর ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। চট্টগ্রামে আকাশের কবরের উপর শিউলি ফুল পড়ে আছে। সময়টা শরৎকাল। খোলা আকাশের নিচে প্রিয়তা তার আকাশকে নিয়ে মধুর স্মৃতিচারণে ব্যস্ত। এক অমলিন অন্তরিক্ষ প্রণয় থাকুক অনুভবে।